আপনার যা কিছু বলার বা কোন ঘটনাটা ভালো লাগছে প্রতিদিনের মতোই আর কি, যেরকম হয় আর কি, সেটা দিয়ে করতে পারেন। আমরা একটা সময় ভূত এফএম শুরুর দিকে আমরা সবসময় যেটা করতাম, আজকে আবার সেটা করতে হবে। সেটা হচ্ছে যে ঘটনা দিয়ে শুরু করতে হবে, মানে ইমেল দিয়ে শুরু করতে হবে। তো একটা জিনিস কি, যে সবসময় আমরা আমাদের চারপাশেই বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটে। আমাদের চারপাশে যে সমস্ত মানুষ আছেন তাদের প্রত্যেকেরই কিন্তু আপনি দেখবেন একটি করে ঘটনা আছে, এবং সেই ঘটনাগুলো যখন আমরা শুনি তখন সেগুলো বিশ্বাস না করে কোনো উপায় থাকে না। কারণ আমরা কাছের মানুষের কাছ থেকে, আপন জনের কাছ থেকে ঘটনা শুনছি। আপনি যে ঈদে বাড়ি যাবেন এবং যাচ্ছেন, অনেকে পৌঁছেও গেছেন এবং শুনছেন হয়তো সেখানে বসে আমাকে, দেখবেন যে আপনি গল্প করতে করতে যদি এই প্রসঙ্গ কখনো আসে তাহলে খেয়াল করবেন যে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন যে প্রত্যেকেরই একটা ঘটনা আছে। তারপরেও এই ঘটনাগুলো আমরা যখন শুনি ভূত ফিল্মে, অনেকেই অবিশ্বাস করি, অনেকেই অস্বীকার করি, আবার অনেকে জাস্ট বলার জন্য বলি আমি একটু আলাদা, আমি বিশ্বাস করলাম না আর কি। এরকম অনেকেই থাকেন। কিন্তু যাই হোক, আমরা প্রথম ঘটনায় চলে যাই। আমাদের যে প্রথম ঘটনাটি আছে এটি আমাদের পাঠিয়েছেন যিনি, তিনি লিখেছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাসূল ভাই। তারপর তিনি তার নাম দিয়েছেন, নামটা আগেই না পড়ি, দেখি উনি যেটা বলছেন আসলে ওনার নাম পড়া যাবে কিনা, কারণ আমি জানি যে উনি একটা জায়গায় জব করেন যেটা উনি বলতে পারেন না আর কি। উনি বলছেন যে আমি খুব ব্যস্ততার কারণে স্টুডিওতে আসতে পারছি না, আশা করি আপনি আমাকে চিনতে পেরেছেন। আমি আগেও 2 বার স্টুডিওতে এসেছি, আমি তৃতীয়বার আসার কথা থাকলেও আমি আসতে পারিনি। আমার সাথে খুব ছোটবেলা থেকে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে, যার কিছু আমি আগে শেয়ার করেছি। আজকে আরেকটি খুব মর্মাহত ঘটনা বলবো, যা কিছুদিন আগে আমাদের ফেস করতে হয়েছে। এই ঘটনা যখন ঘটেছিল তার কিছু আগে আমরা একটা সুখবর পেয়েছিলাম। আমার স্ত্রী 6 সপ্তাহের গর্ভবতী ছিল। এই নিউজে স্বাভাবিক আমরা খুব খুশি ছিলাম। আমরা আমার মূল ঘটনায় চলে আসি। এক রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। এটা খুব স্বাভাবিক আমার জন্য, কারণ রাতে 2-3 বার আমার ঘুম ভাঙে। সে রাতে যখন আমার ঘুম ভাঙে তখন আমি উঠে মানে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছি, এবং বের হয়ে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমি বের হয়ে দেখি যে আমাদের পাশের মেইন গেটটা খোলা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2:10। ভয় পাইনি, বরং একটু অবাক হলাম খোলা গেট দেখে। একবার ভাবলাম হয়তো আমার ছোট ভাই বাইরে জেনারেটর চেক করতে গিয়েছে, কিন্তু তাই বলে এত রাতে? আমি চিন্তা করলাম বাইরে গিয়ে দেখে আসি, তাই ঘুম দূর করার জন্য চোখ কচলালাম। কিন্তু কচলানোর পর আমি আরো অবাক হলাম, কারণ চোখ খুলে দেখি দরজা বন্ধ। শুধু বন্ধ না, রীতিমতো তালা লাগানো এবং চাবি পাশের টেবিলে রাখা। আমি চিন্তা করলাম হয়তো ঘুমের চোখে এমন হলো। তাই আমার রুমের পাশে বেসিনে মুখ ধুই, এবং যখন মুখ ধুচ্ছি তখন আমার পিঠে স্পর্শ হয়, অর্থাৎ স্পর্শ পাই। আমি খুব বেশি ভয় পাই এবং লাফ দিয়ে উঠি। পিছে ঘুরে দেখি আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করে কি হলো, ভয় পাচ্ছ কেন? আমি বললাম কিছু না, হঠাৎ তুমি আসছো তাই ভয় পেলাম। আমি বললাম তুমি রুমে যাও, আমি ওয়াশরুম থেকে এসে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করি রাতে কি ঘটলো, কিন্তু মনের ভুল বলে খেয়াল করলাম না। আমার অফিসে যাওয়ার জন্য বের হচ্ছি, তখন আমার স্ত্রী আমাকে বলল সন্ধ্যায় দ্রুত আসতে, কারণ খালাতো বোনের বাসায় দাওয়াত আছে। আমার খালাতো বোন নতুন বাসায় উঠেছেন। আমি সময় মতো অফিস থেকে আসি এবং দাওয়াতে যাই 5টার দিকে। 7:30-এর দিকে আপু বাসা থেকে বের হয়। বের হয়ে বিদায় নিচ্ছি, তখন খেয়াল করলাম আমার স্ত্রী খুব আতঙ্কিত। বিদায় নেওয়ার পর আমি যখন আপু দরজা বন্ধ করলো, আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলাম কি হলো। বলে রাখা ভালো, আপুর বাসা 2 তলায়, তাই সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। আমার স্ত্রী বলল সিঁড়ি থেকে নামার সময় আমাকে ভালো করে ধরে রেখো। আমরা ভালোভাবে সিঁড়ি থেকে নামলাম। সিএনজিতে আমি আমার স্ত্রীর কাছে সব জানতে চাইলাম। সে বলল গত রাতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হচ্ছে আমি আমার একটা সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছি,
কিন্তু সিঁড়ি থেকে নামতে গিয়ে কেউ আমাকে ধাক্কা দেয়, নিচে পড়ার আগে সে হাত বাড়িয়ে আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করে, একজন হাত ধরে ফেলে, কিন্তু সে যার হাত ধরে সে নিজে বাঁচতে পারে না, পরে দুজন নিচে পড়ে যায়। কিন্তু সে কার হাত ধরেছিল তার চেহারা দেখতে পায়নি, এবং সে সিঁড়ি থেকে পড়েছে সেটা আপুদের নতুন বাসার সিঁড়ি, যে বাসায় আমরা জীবনে প্রথমবার গিয়েছি, অর্থাৎ আগে দেখার কোনো কারণই নেই। আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে 8টার মাঝে বাসায় চলে আসি। সবকিছু ততক্ষণ ঠিক ছিল। রাত 10:30টার সময় আমার স্ত্রী আমাকে ডেকে বলল তার ব্লিডিং শুরু হয়েছে। প্রেগনেন্ট মহিলার অর্থাৎ প্রেগনেন্ট মানুষের ব্লিডিং শুরু হওয়ার অর্থ খুব অস্বাভাবিক কিছু ঘটেছে বা খুব ক্ষতিকারক কিছু ঘটেছে। আমি আমার ফ্যামিলি ডাক্তারকে কল করি। উনি বললেন এই মুহূর্তে আমাদের কিছু করার দরকার নেই, সকাল পর্যন্ত অপেক্ষা করতে। আর এই অবস্থায় সামান্য ব্লিডিং হতে পারে, কিন্তু সারা রাত প্রচুর ব্লিডিং হয় এবং পেটে খুব ব্যথা। খুব সকালে আমরা হাসপাতালে যাই, আলট্রাসোনোগ্রাফি করি এবং ডাক্তার জানায় জাস্ট মিসক্যারেজ হয়েছে। ট্রিটমেন্ট শেষ করে বাসায় ফিরি। ঘটনা এখানে শেষ হয়ে গেলে হতো, অনেকের জন্য হয়তো ভালো হতো, কিন্তু ঘটনা এগোতে থাকলো। 3-4 দিন পর আমার খালা আমাকে কল করে এবং দ্রুত হাসপাতালে যাওয়ার জন্য বলে এবং বলে যে আপুর শরীর ভালো না। আমি হাসপাতালে যাই, দেখি দুলাভাই বসে আছে। জানতে চাইলাম কি হয়েছে। দুলাভাই বললেন আপুর হঠাৎ পেটে ব্যথা শুরু হয় এবং আপুরও মিসক্যারেজ হয়েছে। আপু 5 মাসের গর্ভবতী ছিল। 2 দিন আগে আপুর সব রিপোর্ট ঠিক ছিল, মাত্র 2 দিনের ব্যবধানে এত বড় অঘটন ঘটলো যার ব্যাখ্যা ডাক্তার দিতে পারেননি। এই ঘটনার পর প্রায় 1 মাস পর আপু আমাদের বাসায় আসে। আপুকে কাছে আমরা জানতে চাই। আপু বলেন সেটা খুবই অবাক করা একটা বিষয়, ওনার সাথে যে ঘটনা ঘটে তার রাতে একটা স্বপ্ন দেখে সে, এবং স্বপ্নটি হচ্ছে উনি নতুন বাসার সিঁড়ি থেকে নামছেন এবং সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে কেউ ওনার হাত ধরে টান দেয়, উনি সিঁড়ি থেকে পড়ে যান, ব্যথা পান, কিন্তু কে টান দেয় এটা উনি দেখেননি। স্বপ্ন দেখে আপুর ঘুম ভেঙে যায় এবং শরীর খারাপ হয়। আর আমি আমার স্ত্রীর ব্যাপারটা শিওর, আমি আমার স্ত্রীর সাথে স্বপ্নের ব্যাপারটা শিওর, কিন্তু এতদিনে যা হওয়ার তা হয়ে গেছে। বুঝতেই পারছেন, এই ছিল ঘটনা। স্বপ্নে একটি ঘটনা ঘটল এবং সেই ঘটনার ফলাফল পেলেন তারা বাস্তবে। স্বপ্নে কেউ একজন সিঁড়ি থেকে ফেলে দিল এবং অঘটনটা ঘটল বাস্তবে। স্বপ্ন কি অন্য কোনো পৃথিবী, যে পৃথিবীতে চাইলেই যখন তখন ঘুরে আসা যায়, বা নিজের অজান্তে আমরা ঢুকে পড়ি এবং এই স্বপ্নের সাথে আমাদের বাস্তব জগতের আসলে কি কোনো মিল আছে নাকি একেবারে মিল নেই? স্বপ্নে যা দেখি তা বাস্তবে মাঝে মাঝে সত্যি হয় কেন? স্বপ্ন কি তাহলে ভবিষ্যৎ কখনো কখনো, নাকি স্বপ্ন জাস্ট নিছক কল্পনা, নাকি কিছু মুহূর্তের জন্য আমরা যখন ভবিষ্যতে বা অতীত থেকে ঘুরে আসি তখন সেটা আমাদের চোখে বা আমাদের মগজে, আমাদের মাথায় স্বপ্নের রূপ নেয়? প্রশ্ন থাকলো আপনাদের কাছে, জানাতে পারেন আমাকে ইনবক্সে। আমরা একটা অডিও ক্লিপে যাব এবং অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো ঘটনায়। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ। রাসেল ভাই, আমি কাইসার রহমানী, ঢাকায় একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ পাঠক ও নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছি। আপনার হয়তো মনে আছে, আমি এর আগেও বেশ কয়েকবার ভূত এফএম এ গিয়ে আমি আমার ভূতের ঘটনাগুলো শেয়ার করে এসেছি, কিন্তু বিশেষ কারণে আমি স্টুডিওতে যেতে পারবো না বলে আজকে ভয়েস রেকর্ড করে একটি ঘটনা পাঠাচ্ছি। এটি যদি শ্রোতাদের শোনানো হয় আমি ভূত এফএম এর কাছে কৃতজ্ঞ থাকব। ঘটনাটি ঘটেছে আমার এক খুবই নিকট আত্মীয়ের সঙ্গে। তার কাছ থেকে আমি ঘটনাটি শুনেছি এবং তিনি যেভাবে আমাকে ঘটনাটি বলেছেন আমি সেভাবেই শ্রোতাদেরকে শোনানোর চেষ্টা করব। যাই হোক, চলে যাই ঘটনায়। ঘটনাটি আমার খুবই একজন নিকট আত্মীয়ের সামনে ঘটেছে। সঙ্গত কারণেই সব চরিত্রের নাম এবং স্থানগুলোর নাম
আমি বলছি না। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 22 বছর আগে। আমার ওই নিকট আত্মীয়ের বিয়ে হয়েছিল চাঁপাই নবাবগঞ্জের রহনপুরের পাশাপাশি যে কোনো থানার একটি গ্রামে আমিনুল ইসলাম সাহেবের সঙ্গে। ঘটনাটি তাদের বিয়ের আগের রাতে ও পরের দিন সকালে ঘটেছিল। বর মানে আমিনুল ইসলামের গ্রামের বাড়ি ছিল রহনপুরে। আমিনুল ইসলাম সাহেবের বাড়ি থেকে আমার নিকট আত্মীয়ের বাড়ি অর্থাৎ যিনি কনে, তার দূরত্ব ছিল প্রায় 45 কিলোমিটার। আমার নিকট আত্মীয়ের বাড়ির রাস্তাঘাট সে সময় স্বাভাবিক কারণেই খুব খারাপ অর্থাৎ কাঁচা রাস্তা ছিল, কারণ এটি আজ থেকে 22 বছর আগের। সেখানকার রাস্তাগুলোর খুব বেহাল অবস্থা এবং সেখানে কোনো যানবাহন পাওয়া যেত না। সাইকেল কিংবা গরুর গাড়ি ছিল একমাত্র বাহন এবং গ্রামে ওই সময় কিন্তু গরুর গাড়িতেই বরপক্ষ মানে বিয়ের যাত্রাগুলো বেশি হতো। তো আমিনুল ইসলাম সাহেবের গ্রাম থেকে আমার ওই নিকট আত্মীয়ের বাড়ি যেতে লাগতো পুরো একদিন, কারণ 45 কিলোমিটার রাস্তা এবং তখন ছিল বর্ষাকাল এবং রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ ছিল। তো যাই হোক, 22 বছর আগে বিয়ের আগের দিন বরপক্ষ অর্থাৎ আমিনুল ভাইরা বরযাত্রী নিয়ে কনের বাড়ি যাবার জন্য রওনা হলো। কনের বাড়িতে যাবার জন্য তারা 2টি গরুর গাড়ি ভাড়া নিয়েছিল। যেহেতু গরু গাড়ি ছাড়া তখন ওই প্রত্যন্ত গ্রামে যাবার কোনো যানবাহন ছিল না, আর ওই দিনটি ছিল বৃহস্পতিবার। আমিনুল ভাই বর্ষে যে বসলো গাড়িতে, কারণ যেতে প্রায় একদিন লেগে যাবে। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল গাড়িগুলো। আমিনুলের সঙ্গে তার কিছু বন্ধু বান্ধব বসলো গাড়িতে, পেছনের গাড়িতে আত্মীয় স্বজন। দুপুরের দিকে গরুর গাড়ি রওনা হলো বিয়ে বাড়ির উদ্দেশ্যে। দুপুর বিকেল থেকে রাত গড়ালো, কচ শব্দ করে গরুর গাড়ি চলছে। রাতে হালকা বৃষ্টি শুরু হলো, পথঘাট অন্ধকার। মাঝে মাঝে কদাচিৎ 2-1 জন পথচারীর হাতে হারিকেন দেখা যাচ্ছে। বৃষ্টি হওয়ার জন্য রাস্তাঘাট কাদা হয়ে গেছে, গরুর গাড়ি চলতে খুবই সমস্যা হচ্ছে। রাস্তার দুই পাশে কখনো ফাঁকা মাঠ, কখনো বা প্রচুর বন জঙ্গল, কোনো মানুষজন নেই রাস্তায়। কখনো কখনো বাতাসে ঝোপঝাড়গুলো গা ছমছম করা আওয়াজ করছে। কখনো কখনো কোনো পশু জঙ্গলের মধ্যে সুরসুর করে ঢুকে যাচ্ছে। হঠাৎ করে অদ্ভুত ভয়ঙ্কর করে একটা শিয়াল ডেকে উঠছে। একটা শিয়াল যখন ডাকছে তখন সঙ্গে সঙ্গে অনেকগুলো শিয়াল ডেকে উঠছে। একদিকে রাতের কালো আঁধার, আর সেই সঙ্গে এই শিয়ালের ডাক ভয়ঙ্কর এক পরিবেশ তৈরি করছিল সেই সময়। সেই ভয় নিয়ে গরুর গাড়ি নিয়ে আঁধার ভেদ করে চলছে বরযাত্রীর গরুর গাড়ি। গরুর গাড়ির গরুতে যে ঘন্টাগুলো লাগানো আছে সেগুলো টুংটাং আওয়াজ করছে। রাত্রের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে সেই গরুর গলায় লাগানো ঘন্টাগুলোর টুংটাং আওয়াজ। এখন রাস্তায় কোনো আলো নেই। রাস্তায় আলো বলতে গরুর গাড়ির নিচে লাগানো হারিকেনের আলো। বিয়ে বাড়ি পৌঁছাতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তখন ভোর। সরু একটা রাস্তায় হঠাৎ গরুর গাড়ির চাকা আটকে গেল কাদায়। এমন ভাবে আটকালো, কাদা থেকে চাকা তুলে আনা সম্ভবই হচ্ছে না। কাদায় একদম, গ্রামের ভাষায় যেটা, কাদা একদম চাকাটা পুঁতে গেছে। তারা সবাই মিলে গাড়ি ধাক্কা দিয়েও চাকাটা কাদা থেকে তুলতে পারছে না। তারা পড়লো মস্ত বিপদে। ভোরের ঠিক আগে, চারপাশ অন্ধকার, কোনো মানুষজনও নেই। ঝিঁঝি পোকার ডাক ভোরের রহস্যময় আচরণকে আরো রহস্যপূর্ণ করে তুলেছে। অনেক চেষ্টা করার পরও গরু গাড়ি চাকা উঠছে না। রাস্তার আশেপাশে বন জঙ্গল, কোনো বাড়ি ঘরও দেখা যাচ্ছে না যে তারা কারো কাছে কোনো সাহায্য চাইবে। না, অনেক চেষ্টা করেও তারা সফল হয়নি, হচ্ছিল না। এমন সময় কোথা থেকে এক লোক হাত দিয়ে কান চুলকাতে চুলকাতে তাদের কাছে এসে উপস্থিত হলো। তারা খুব অবাক হয়েছিল। হঠাৎ করে লোকটি কোথা থেকে আসলো। লোকটি এসে বলল, এটা আপনাদের অভ্যাস নয়, আপনারা পারবেন না, আমি কাদা থেকে আপনাদের গাড়ি তুলে দিচ্ছি। 10 মিনিট চেষ্টার পর সত্যি সত্যি বরযাত্রী যে কাদাতে আটকে গেছিল সেখান থেকে চাকাটি তুলে ফেললো লোকটি। লোকটির শরীরে অসীম শক্তি, মাফলার দিয়ে মুখ ঢেকে আছে, কথাবার্তা একদমই কম বলছে। গাড়ি কাদা থেকে উঠে যাওয়ার পর আমিনুল ভাই সহ বরযাত্রীরা হাঁপ ছেড়ে বাঁচলো স্বাভাবিকভাবেই। তারা খুব খুশি হলো লোকটির ওপর। আমিনুল ভাই লোকটিকে ধন্যবাদ দিয়ে জিজ্ঞেস করলো, এই ভোরবেলায় আপনি কোথায় যাবেন আর কোথা থেকে আসলেন? লোকটি বলল যে সে চিন্তপুর যাবে, অর্থাৎ চিন্তপুর, আমি ছদ্মনাম বললাম, অর্থাৎ আমার ওই নিকট আত্মীয় মানে কনের গ্রামের বাড়ি যাবে, যেখানে আমিনুল ভাইরা যাচ্ছে বিয়ের উদ্দেশ্যে। বৃষ্টির কারণে কোনো গরুর গাড়ি পায়নি সে, তাই হেঁটে যাচ্ছে। ওই লোকটি আমিনুল ভাইকে এই তথ্য জানালো। আমিনুল ভাই বলল, তো তারাও তো সেখানে যাচ্ছে। লোকটিকে আমিনুল ভাই তাদের গরুর গাড়িতে ওঠার অনুরোধ করলো যে আপনাকে সেখানে পৌঁছে দেব। লোকটি গরুর গাড়িতে উঠলো। গরুর গাড়ি চলতে শুরু করলো। গরুর গলায় বাঁধা ঘন্টার টুংটাং আওয়াজ হচ্ছে। চলছে তো চলছে গরুর গাড়ি। রাস্তায় লোকটি কোনো কথা বলছিল না। আমিনুল দেখলো লোকটি শুধু কান চুলকাচ্ছে, আধা পাকা দাড়ি, পোশাক নোংরা, সঙ্গে একটা চটের ব্যাগ। আমিনুল ভাই লোকটিকে জিজ্ঞেস করলো, ওই গ্রামে কেন যাবেন আপনি? লোকটি যথারীতি কোনো উত্তর দিল না। অনেকক্ষণ পরে লোকটি ব্যাগ থেকে কিছু আগরবাতি বের করে আমিনুলের হাতে দিল, অর্থাৎ আমিনুল ভাইয়ের হাতে দিল। কান চুলকাতে চুলকাতে বলল, আমি আর যাব না ওই গ্রামে, আপনি আমাকে একটা কাজ করে দেবেন। ওই গ্রামের কদমতলায় একটি কবর আছে,
সে কবরে আমার হয়ে এই আগরবাতিগুলো জ্বালিয়ে দিবেন দয়া করে। লোকটি এক প্যাকেট আগরবাতি আমিনুল ভাইয়ের হাতে দিল। আমিনুল ভাই অবাক হলো, বলল তা করে দেব, কিন্তু কার কবর? লোকটি বলল ওইখানে সবাই চেনে, আপনি একটু দয়া করে আগরবাতিগুলো ওই কবরের পাশে জ্বালিয়ে দিবেন। আমিনুল ভাই লোকটির নাম জিজ্ঞেস করলো। লোকটি বলল তার নাম বদি লম্বা। আমিনুল ভাই বলল আপনার নাম বদি লম্বা? সে কথা না বলে হ্যাঁ সূচক মাথা নাড়ল। লোকটি গরুর গাড়ি থেকে নেমে পড়ল, কান চুলকাতে চুলকাতে চলে গেল কোথায় যেন। সে অন্ধকারে মিলিয়ে গেল, আর তাকে দেখা গেল না। রাস্তায় শুধু হারিকেনের আলো। যাই হোক, সকালে বিয়ে বাড়িতে বরযাত্রীর গাড়ি পৌঁছালো। দুপুরের মধ্যে বিয়ে শেষ হলো। ব্যস্ততার জন্য বদি লম্বার আগরবাতি জ্বালানোর কথা আমিনুল ভাই ভুলে গেছিল। স্বাভাবিক, বিয়ে বাড়ি, অনেক ব্যস্ততা। রওনা হবার সময় আমিনুল ভাই কনে পক্ষের এক আত্মীয়কে বলল, মানে রওনা হওয়ার ঠিক আগে তার মনে পড়লো যে একজন তাকে আগরবাতি দিয়েছেন একটি কবরের পাশে এই আগরবাতিগুলো জ্বালানোর জন্য। তো আমিনুল ভাই তখন কনে পক্ষের এক আত্মীয়কে বলল যে তার একটি কাজ আছে, একজন তাকে কিছু আগরবাতি দিয়েছেন, আপনাদের এখানে একটা কদমতলা আছে, ওই কদমতলায় একটা কবর আছে, সেখানে আগরবাতিগুলো জ্বালানোর জন্য আমাকে জ্বালাতে হবে। একটি লোক আমাকে যে সাহায্য করেছিল খুব, সে আগরবাতিগুলো দিয়েছে। কনে পক্ষের আত্মীয়রা এবং কনে অর্থাৎ আমার ওই নিকট আত্মীয় কদমতলার কবরের কাছে নিয়ে গেল আমিনুল ভাইকে। আমিনুল ভাই আগরবাতিগুলো জ্বালালো। মানে আমিনুল ভাই কনে পক্ষের এক আত্মীয়কে জিজ্ঞেস করছিল যে এই কবরটি কার। কনে পক্ষের এক আত্মীয় তাকে বলল এই গ্রামে এই গাছটি সবচেয়ে বড় কদম ফুলের গাছ। এই গাছে দিনের বেলায় অসংখ্য বাদুড় ঝুলে থাকতো। কদম ফুলের গাছের নিচে বসে থাকতো একটা পাগল। অনেক বছর ধরে তাদের গ্রামে থাকতো পাগলটি। কথা বলতো একেবারে কম। তাদের গ্রামে প্রায় 15 বছর ধরে ছিল সে। একদিন গ্রামবাসী দেখলো কদমতলায় লোকটি মরে পড়ে আছে। কোন সময় সে মারা গেছে কেউ জানে না। গ্রামের মানুষ খুব ভালোবাসতো তাকে। তার মৃত্যুতে গ্রামের সব মানুষ প্রায় কষ্ট পেয়েছিল। তাকে এই কদমতলাতেই গ্রামের মানুষ কবর দিয়েছিল। সারাদিন কান চুলকাতো সে। নাম ছিল বদি লম্বা। আমিনুল ভাই এই কথা শুনে ভীষণ ভয় পেল, অবাক হয়েছিল। ভয়ে তার শরীর বরফ হয়ে গেল, তার শরীর কাঁপতে লাগলো। আমিনুলের এমন অবস্থা দেখে কনে পক্ষের আত্মীয় জিজ্ঞেস করলো আপনাকে আগরবাতি কে দিয়েছে? আমিনুল ভাই কাঁপতে কাঁপতে ঘামতে ঘামতে বলল বদি লম্বা। তার নাম বদি লম্বা বলেছিল। লোকটিও কান চুলকাচ্ছিল। আমিনুল ভাই ও আমার নিকট আত্মীয় তাদের জীবনে ঘটে যাওয়া এই সত্য ঘটনাটি আমাকে যখন বলছিল, তারা শিহরিত হচ্ছিল 22 বছর আগের বিয়ের সেই দিনের ঘটনাটি মনে করে। তারা আশ্চর্য হয়েছিল, তাহলে কি এই মরে যাওয়া পাগল লোক বদি লম্বার সাথে তাদের দেখা হয়েছিল গত রাতে? অর্থাৎ তারা কি এই কবরে যে বদি লম্বা শুয়ে আছে, সেই বদি লম্বাকে দেখেছিল কিছুক্ষণ, মাত্র 3-4 ঘন্টা আগে? যদিও এগুলোর কোনো উত্তর তারা পায়নি, কিন্তু ঘটনাটি তাদের জীবনে সত্য ঘটেছিল। রাসেল ভাই, ঘটনাটি শোনানোর জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Shruti. Bhoot FM. The night comes alive with coming form. ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আরো একবার আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। এখন থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ কিছুক্ষণ পরে আসলে ঈদের মূল ব্যস্ততা শুরুই হয়ে যাবে এবং আমরা কালকে সারাটা দিন অনেক বিজি থাকবো। আমাদের মানে কালকে কি আজকে কিছুক্ষণের মধ্যেই, এবং বিজি থাকবো এই জন্যই যে আমাদের কোরবানি দিতে হবে সারাটা দিন। তারপরে মাংস ভাত। কালকে একটা জিনিস খুব বেশি হবে হয়তো, আচ্ছা না থাক, সেটা আমি অন্য ক্ষেত্রে হয়তো বলবো, এখন সেই বিষয়ে কথা না বলি। যাই হোক, আমরা ঘটনায় যাই। এই ঘটনা থেকে নোট দিয়েছিলাম, আমি চাইছিলাম যে এই ঘটনাটা বলার আগে থাকে না কিছু ঘটনা শুনে খুব অবিশ্বাস্য লাগে, তখন আমরা ফোন দিয়ে কনফার্ম হয়ে যে ভাই আপনি নিজের চোখে দেখেছেন, ভাই সত্যি তো। তো এখন ফোন দিতে পারছি না, তারপরেও আমি চেষ্টা করে দেখব। এবং এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মোহাম্মদ কামরুল ইসলাম তালাইমারি থেকে, এবং তালাইমারি শহীদ মিনারের তিনি সেখান থেকে ঘটনাটি পাঠিয়েছেন। তো আমরা তার ঘটনাটা পড়ে শোনাচ্ছি। ঘটনাটি এরকম যে তিনি লিখছেন যে আমি ভূত এফএমের সকল শ্রোতাদের শুভেচ্ছা জানাই। আজকে আমার যে কাহিনীটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটা একটা নির্মম বাস্তব ও সত্য কাহিনী। এটা শুনে অনেকের মনে হতে পারে যে এটা একটা কাল্পনিক ভাবে তৈরি করে কথা বলা। আসলে এটা সত্য একটি ঘটনা, এবং যার সাথে ঘটেছে তিনি এখনো জীবিত রয়েছেন, এবং যার সাথে ঘটেছে তার এলাকার প্রত্যক্ষদর্শী অনেকেই জীবিত আছেন। ঘটনাটির মূল কাহিনী শুরু হয় আজ থেকে 40 বছর আগে। ঘটনাটি শুরু হয় এভাবে। আমার দাদারা ছিলেন 2 ভাই। তাদের
ছিল দত্তপুর গড়গড়ি নামে এক দুর্গম চরের মধ্যে বাড়ি। এটা ছিল রাজশাহী অঞ্চলের পদ্মার একটি চর। গর্জনশীল পদ্মার ভাঙনের কারণে একসময় তারা বসত বাড়ি সহ সব জমি জমা নদী গর্ভে হারিয়ে ভূমিহীন নিঃস্ব হয়ে লোকালয়ের ডাঙায় চলে আসেন। এখানে আসার পর চাটাইয়ের ঘর বানিয়ে বসবাস শুরু করেন। প্রায় 2 বছরের মধ্যে আবার তারা স্বাবলম্বী হয়ে ওঠেন। কিন্তু আমার দাদার বংশগত একটা সমস্যা ছিল, তা হলো তাদের পরিবারে মানসিক বিকৃতি বা অর্ধ পাগল একজন সদস্য থাকতই। আমার দাদার ভাইয়ের বউ ছিল প্রায় অর্ধ পাগল। একদিন পারিবারিক দ্বন্দ্বের কারণে আমার দাদার বউ বাড়িতে আগুন লাগিয়ে দেন। এর ফলে গোয়ালের 2টি গরু আগুনে দগ্ধ হয়ে যায় এবং নিষ্ঠুরভাবে মারা যায়। অন্যদিকে চাটাইয়ের তৈরি 3টি ঘর সহ সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এরপর তারা মনের দুঃখে আগুনে পোড়া বসতি ছেড়ে 2 ভাই 2 এলাকায় জমি কিনে বসবাস শুরু করেন। এদিকে আমার দাদার 2 সন্তান ও 3 মেয়ের জন্ম হয়। অন্যদিকে আমার দাদার ভাইয়ের 4 সন্তান ও 1 মেয়ের জন্ম হয়। এই সন্তানগুলোর মধ্যে মেয়ে সন্তানটি ছিল প্রায় অর্ধপাগল। আমার দাদার ভাই যে জমিটা ক্রয় করেছিলেন সেটা ছিল একজন প্রভাবশালী হিন্দুর। আমার এই জমিটার কোনায় একটা কালী মন্দিরের অংশ ছিল এবং জমিটা যারা কেনেন মন্দির না থাকলেও মন্দির না থাকলেও অনেকেই সেখানে মন্দির এক সময় দেখেছেন। তো যাই হোক, তাদের জমিটা কেনার সময় মন্দিরের জায়গায় অনেক কাছে অনেক ঝাড় জঙ্গল মানে ঝোপ জঙ্গল এবং বড় বড় কয়েকটি গাছ সহ ঘন ঝোপঝাড় ছিল। ওই স্থানে সাধারণত বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যেত না। এদিকে আমার দাদার ভাইয়ের যে অর্ধপাগল মেয়ে ছিল সে প্রায় বিয়ের জন্য উপযুক্ত হয়ে ওঠে। আর হঠাৎ করে একদিন সে মন্দিরে জায়গা করে কয়েকটি কাঁসার থালা বাসন খুঁজে পায়। অনেকেই ধারণা করেছিল যে এসব থালা বাসন হিন্দুরা তাদের পুজোর কাজে ব্যবহার করত। এর 2 বছর পর অর্ধপাগল মেয়েকে গ্রামের এক চৌকিদারের সাথে বিয়ে দেওয়া হয়। প্রতি রাতে গ্রাম পাহারা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে চলে যেত রাতের ডিউটিতে সেই চৌকিদার। কিন্তু চৌকিদারের একটা খারাপ অভ্যেস ছিল, সে নেশায় আসক্ত ছিল। বিয়ের কিছুদিন পর মেয়েটা স্বপ্ন দেখে যে মন্দিরের পূর্ব পাশে একটি ছোট ডোবা আছে। ওই ডোবার ধারে পিতলের বড় ড্যাগে স্বর্ণ মুদ্রা ও স্বর্ণের গহনায় পরিপূর্ণ এবং তুলে নেওয়ার জন্য কেউ তাকে ডাকছে। এক সময় হঠাৎ কোনো একটা শব্দ তার ঘুম ভেঙে যায়। তারপর সে ভাবতে থাকে, আমি যে স্বপ্নটা দেখলাম তা যদি সত্যি হয় তাহলে আমরা ধনী হয়ে যাব। ঘুম থেকে খুব ভোরে ওঠেন এবং অন্ধকার থাকতেই ডোবার ধারে দেখতে যান তার স্বপ্নটা সত্যি হয় কিনা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার স্বপ্নটা সত্য। তিনি দেখতে পান যে তার তামার একটা পাত্রের সামান্য অংশ বেরিয়ে আছে এবং কিছু তিনি ঘাস লতা পাতা ছিটিয়ে দিয়ে সেই ড্যাগটি ঢেকে দিয়ে আসেন। দিনের বেলায় তিনি চৌকিদারকে বলেন তার স্বপ্নের কথা, ও যা সকালবেলা দেখে এসেছেন তাও স্বামীকে বলেন। তার স্বামী বলেন যে আমরা এখনই সেই ড্যাগটি তুলে আনবো, কিন্তু স্ত্রী বলেন যে এখন তুলে আনলে লোকে দেখে নেবে এবং অন্য লোককে ভাগ দিতে হবে। তাই উভয় সিদ্ধান্ত নেন যে গভীর রাতে সেটি তুলতে যাবেন। দিনের পর দিন পেরিয়ে রাত আসে। তারা দিনেই তাদের শাবল টাবল এগুলো নিয়ে তারা জোগাড় করে রাখেন এবং চারিদিকে নিঃশব্দ ও সমস্ত মানুষ ঘুমিয়ে গেলে তারা ড্যাগ তুলতে যান। যখন তারা দুজন মন্দিরের পেছনে ডোবার ধারে ড্যাগের কাছে যান তখনই হালকা চাঁদের আলোতে দেখতে পান যে একটা বড় কোকড়া সাপ বসে আছে। তার শাবল দিয়ে সাপটাকে ভয় দেখাতে থাকলে সাপটি জঙ্গলের দিকে চলে যায়। তখন তারা মাটি খুঁড়ে 2টি বড় বড় পিতলের ড্যাগ খুঁজে পান। ড্যাগ 2টি স্বর্ণের কাঁচা পয়সা ও মোটা মোটা স্বর্ণের গহনায় পরিপূর্ণ ছিল। তারা ড্যাগ 2টিকে বাড়িতে এনে চৌকির নিচে লুকিয়ে রাখেন। এদিকে দিন শেষ হয়ে রাত আসে। চৌকিদার তার ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হন, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। সে বউকে বলে, আমাকে আমার কিছু টাকা দাও। তো বউ বলে, তোমাকে কাল অনেকগুলো টাকা দিয়েছি, এখন আবার টাকা চাচ্ছ কেন? এভাবে দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে হতে যথেষ্ট ঝগড়া হয়। এক পর্যায়ে তার স্বামী বলে যে রাতে যে টাকা তুলে এনেছি তার থেকে আমাকে দাও, আমি সেগুলো বিক্রি করব।
কিন্তু তার বউ বলে যে 3 দিনের আগে সেগুলো ব্যবহার করা যাবে না। এভাবে তর্ক হতে থাকে দুজনের মধ্যে। এক সময় তার স্বামী বলেন যে আমি সরকারি লোক, আমাকে টাকা না দিলে আমি পুলিশকে সব ঘটনা বলে দেব। টাকা না পেয়ে সে চলে যায় এবং স্ত্রী ভাবে যে যদি পুলিশকে বলে দেয় তাহলে সব পুলিশ সে নিয়ে যাবে। সে কিছু গহনা এবং স্বর্ণের পয়সা কাপড়ে বেঁধে লুকিয়ে রাখেন। এদিকে রাত শেষ না হতেই ভোরবেলা থেকে পুলিশ বাড়ির চারিদিকে ঘিরে ফেলে এবং সকালবেলা তল্লাশি চালিয়ে সেই ব্যাগ দুটি বের করে নিয়ে যায়। কিন্তু থানায় যেতে হলে একটি ছোট নদী পার হতে হয়, তাই ছোট ডিঙি নৌকায় করে 6 থেকে 7 জন পুলিশ ব্যাগ দুটি নিয়ে থানায় যাচ্ছিল। নদীর মাঝপথে নৌকায় যাবার পর তারা দেখলো যে দুটো বড় সাপ নৌকার দিকে ছুটে আসছে। নৌকা প্রায় কিনারায় পৌঁছাবে, ঠিক সেই মুহূর্তে সাপটি দ্রুত বেগে নৌকার ওপরে মানে কোন একটা পুলিশকে কোন একটা ভাবে কাউকে নৌকার ওপরে কাউকে ছোবল মারে। সাপের ভয়ে অন্যরা সবাই পানিতে লাফ দিয়ে আত্মরক্ষা করে এবং ছোবল পাওয়া সেই লোক দুটি নৌকার ওপরেই মারা যায়। এই ঘটনা সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে এবং শত শত লোক নদীর ধারে ভিড় করে এবং থানা থেকেও কিছু পুলিশ এসে লাশ ড্যাগ সহ পুলিশ থানায় নিয়ে যায়। পরে আর এই মালপত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি। অন্যদিকে সমস্ত জিনিসপত্র হারিয়ে মেয়েটি আরো পাগল হয়ে যায় এবং 5-6 দিন এলাকায় ঘোরাঘুরির পর হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। এবং এরপর যে ঘটনা শোনা যায় সেটা হচ্ছে এরকম। তিনি বলেন যে কিছু লোক তাকে ডেকে নিয়ে বাঘা মসজিদের পাশের মাজারে 50 টাকার নোটে যে ছবিটা আছে সেই সেখানে নিয়ে যায় এবং সেখানে জঙ্গলে পরিপূর্ণ ছিল। লোকগুলো তাকে সারাদিন মাজারে বসিয়ে রাখে। মাগরিবের নামাজের পর লোকগুলো এসে তাকে বলে যে চল, তুই 2 দিন কোনো খাবার খাসনি, এখন খাবি। এই বলে লোকগুলো তাকে মাজারের দিঘির পানির নিচে নিয়ে যায়। সেখানে কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পান তিনি এবং তিনি দেখেন যে বহুদিনের পুরাতন ঘর বাড়ি দেখতে পান। সেখানকার লোকগুলোর চেহারা আমাদের মতোই, কিন্তু তাদের পায়ের পাতা ছিল মানুষের পায়ের উল্টো দিকে, যেটা আমরা গত সপ্তাহেও বাবু ভাইয়ের কাছে একটা ঘটনা শুনছিলাম, যেটা খুবই প্রচলিত একটা কথা। শুনে আমাদের অনেক সময় তো হাসিও পায়, বাট আমি জানি না যে এটা কেন বারবার মানুষজন দেখেন। এবং সেখানে একটা ছোট মেয়ের সাথে তার পরিচয় হয়। মেয়েটা তাকে বলে যে প্রায় 5 বছর আগে তাকে এরা নামিয়ে এসেছে আর যেতে দেয়নি। সেখানে বড় বড় মাছের চাকা দিয়ে তাকে ভাত খেতে দেওয়া হয়, কিন্তু কিছুই তিনি খাননি। বারবার শুধু বলেছেন আমি থাকবো না, চলে যাব। এভাবে 6-7 দিন পার হয়ে যায়। তিনি বলেন এই 6-7 দিন আমি শুধু পদ্ম ফুলের শালুক খেয়ে বেঁচেছিলাম। লোকগুলো দেখলো যে সে কিছুই খাচ্ছে না, তাই একদিন তাকে লোকগুলো মাজারের কাছে নিয়ে যায় এবং এরপরে পুনরায় বাড়িতে ফিরে আসে। তিনি বলেন যে লোকগুলো আমাকে একটা হাড় দেন এবং আমি সেই হাতে হাড়টি নিয়ে দেখেছি। এই হাড় দিয়ে তিনি এখনো কিছু কবিরাজি চিকিৎসা করতে পারেন। তিনি আরো বলেন যে আমি যে জিনিসগুলো কাপড়ে লুকিয়ে রেখেছিলাম সেগুলো তার মেজ ভাই নিয়েছে, যার ভাগ তাকে কখনো দেয়নি। ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু হয়নি। মূল কাহিনী শুরু হয় এরপর থেকে। তার মেজ ভাই 3 ছেলে, এদের মধ্যে মেজ ভাই কিছুটা অ্যাবনর্মাল ছিলেন। ছোট বয়স হবে 8 থেকে 9 বছর। এদিকে একদিন স্বপ্নে দেখেন তিনি যে বড় একটা চিতল মাছ ধান কাটা বিলের মাছ দিয়ে যাওয়ার সময় শুকনো রাস্তায় লাফাচ্ছে। হাতের কাঁচি দ্বারা মাছের গায়ে স্পর্শ করলেই মাছটি ধরা যাবে। সকালে ঘুম থেকে উঠে তার এই কথা মনে ছিল না। সকালে খাওয়া দাওয়া শেষে বিলে যাচ্ছিলেন লাড়া এবং আউড় কাটার জন্য। যখন সে মাঝপথে পৌঁছায় দেখতে পায় যে শুকনো রাস্তায় একটা বড় চিতল মাছ লাফাচ্ছে। এখন তার স্বপ্নের কথা মনে পড়ে যায়। কাঁচি দ্বারা মাছটি ধরে সে বাড়িতে নিয়ে যায়। এদিকে বিকেল বেলা এক ফকির এসে তার মাকে বলেছে যে আমাকে খেতে দে, কিন্তু তার মা ছিল খুবই কৃপণ। সে ফকিরকে বলেছে রান্না হয়নি, চলে যাও। এবারে কয়েকবার ফকির ভাত চেয়েও না পেয়ে শেষবারের মতো বলে তোর ছেলে মাছ নিয়ে এসেছে, আমাকে মাছ দিয়ে খেতে দে। তারপরেও ছেলেটার মা ফকিরকে খেতে দেয় না। তখন ফকির রাগ করে চলে যায় এবং বলে যে তোরাই খা। এদিকে তারা রাতে মাছ দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে যায়। সকাল থেকে দেখে তার ছেলে ভয়ঙ্কর শক্তিশালী এবং যে ছিল সে হচ্ছে ভয়ঙ্কর পাগল হয়ে গেছে। এই ছেলেকে পাগল অবস্থায় 7-8 দিন পায়ের শিকল বেঁধে রাখা হয়। কোনো কবিরাজ চিকিৎসা করতে আসলেও তাকে মেরে ফেলতে চায়। অবশেষে তার ফুপুর পাওয়া হাড়ের সাহায্যে ঝাড়ফুঁক করে ও পানি পড়া খেয়ে গোসল করে 3 মাস চিকিৎসার পর পূর্বের অবস্থায় ফিরে আনতে সক্ষম হন। এবং এটাই ছিল ঘটনা। ঘটনাগুলো অনেক বিচ্ছিন্ন ঘটনা এবং অনেক রকমের ঘটনা এখানে আছে। আমি
জানতাম না যে নদী থেকে যে সাপের যে ব্যাপারটা, ওই ব্যাপারটাও খুব আমার কাছে অদ্ভুত লেগেছে। তো আমাকে উনি ফোন নাম্বার দিয়েছেন। যদি আপনাদের এরকম লাগে তাহলে আপনারা অবশ্যই ফেসবুক পেজে লিখবেন, এবং সেখান থেকে তিনি নিশ্চয়ই যদি শুনে থাকেন তাহলে জবাব দিবেন, না হলে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করবো তার কাছ থেকে এটার সলিউশন জানার। যাই হোক, আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখন কিছু কমেন্টেড এবং আমি বিদেশি কিছু আসলে মেসেজ পড়তে চাচ্ছি। আমি দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন আমাকে, এবং আমি চাই যে আজকে ঈদের দিন তো অনেকেই, আর ঈদ বিদেশে আজকে মানে দেশের বাইরে আজকে অনেক জায়গায় ঈদ, তো তাদেরকে একটু সুযোগটা প্লিজ দেবেন। ফারহানা লিখেছেন যে তিনি এখন ভূত এফএম শুনছেন এবং তার কাছে অনেক ভালো লাগছে। আমাকে লিখেছেন দেখতে পাচ্ছি মকবুল হোসেন, প্রচন্ড ব্যস্ত একটি দিন, তারপরে ভূত এফএম ভালোই লাগছে। উনি লিখেছেন কানাডা থেকে। আমাকে দেখতে পাচ্ছি যে এইখানে মালদ্বীপ থেকে লিখেছেন রায়হান, এবং তিনি বলছেন যে তিনি একটা হোটেলে কাজ করেন এবং তিনি সেখান থেকে লিখেছেন আমাদেরকে, এবং তিনি বলছেন যে ভাই খুব ভালো লাগছে, এবং তিনি বাড়ি আসতে পারেননি, বুঝতেই পারছেন আপনার মনটা অনেক বেশি খারাপ এবং ভূত এফএমের সাথে আছেন। তো এই ব্যাপারগুলো আসলে খুব স্পর্শ করে আমাদের সবাইকে। তো যাই হোক, যে আগামী সপ্তাহে আমাদের ভূত এফএম করতে হবে, এবং আগামী সপ্তাহে ভূত এফএমের একটা স্পেশাল এপিসোড আমরা করতে চাই। একটা ঈদের আগে করি আমরা, একটা ঈদের পরে করি, প্রতিবারের মতো এবারও সেটার ব্যতিক্রম হবে না, এবং সেই জন্য যেটা আপনাদের করতে হবে, অবশ্যই 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 আমাকে ঘটনা পাঠাতে হবে। আর আমাদের অ্যাড্রেসটা কি? আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radio50.fm, which is bhutfm@radio50.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। চমৎকার একটা ঈদ কাটছে আপনাদের, আশা করব সেরকমই। এবং যারা বাংলাদেশে আছেন তাদেরও কিছুক্ষণের মধ্যে ঈদ শুরু হয়ে যাবে এবং তাদেরও ঈদ অনেক ভালো যাবে, সেটাই প্রত্যাশা রাখি। আপাতত আবারও আমরা একটা ব্রেকে যাই এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড, রেডিও 40 and don't stop in the 40. Exclusively on FusionBD.com. আমি দেখতে পাচ্ছি আমাকে শবনম এখানে লিখেছেন, ইনবক্স করেছেন, এবং তিনি বলছেন যে তিনি শুনছেন আমাদেরকে। আমাদের এখানে রহমত শুনছেন আমাদেরকে এই মুহূর্তে। আমি দেখতে পাচ্ছি এখানে শাকিল বলছেন যে তিনি এখন বাড়ি ফিরছেন আড্ডা দিয়ে, বন্ধুদের সাথে অনেক এনজয় করছেন এবং ভূত এফএম শুনছেন একা একা রাস্তায় যেতে যেতে। বাহ, চমৎকার। আমি দেখতে পাচ্ছি এখানে সৌমিক আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে লিখেছেন। আমাদের এখানে দেখতে পাচ্ছি আরো অনেকেই আছেন আমাদের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাগুলো খুব অদ্ভুত, এবং এই ঘটনাটি আপনারা যিনি পাঠিয়েছেন তাকে চেনেন এবং জানেন, এবং আমি এই ঘটনার পর তাকে ইমেইল করেছিলাম যে এই ঘটনাটি পড়লে আপনার কোনো সমস্যা আছে কিনা। উনি আমাকে আবারও এই ঘটনাটি পাঠিয়েছেন সেকেন্ড টাইম। তো একটাই, সেটা হচ্ছে একটা হচ্ছে নর্মাল ফন্টে, আর একটা হচ্ছে আইক্লিক ফন্টে। তো যাই হোক, আমি এখন ঘটনাটা পড়ছি। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে, আনন্দ দিতে পারবে অনেক বেশি। স্টুডিওতে আসা সম্ভব নয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ও তার আগে সবাইকে আরো একবার ঈদ মোবারক জানাচ্ছি। ঈদের শুভেচ্ছা নিন, এবং আর কিছুক্ষণ পরেই ঈদের নামাজ, এবং আর কিছুক্ষণ পরেই মানে আপনারা সবাই ঈদের নামাজ পড়তে যাবেন। হয়তো অনেকে হয়তো ভূত সময় ঘুমাবেনও না। তো যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। কি অদ্ভুত না, আমরা আমাদের ঈদটাও অন্যরকম, তাই না? মানে ভয়ের পরে খুশি। যাই হোক, তো লিখছেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি সেই পুলিশ সদস্য, ছুটি নিয়ে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই আমার ঘটনা পড়ে শোনালে খুশি হই। আমার নাম গিয়াস উদ্দিন। আমি ভূত এফএম প্রতি শুক্রবারে শুনতে না পারলেও পরে ডাউনলোড করে শুনি। ঘটনাটি ঘটেছে 2013 সালের ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে। আমরা তখন একটা বিশেষ ট্রেনিং করছিলাম। এই ট্রেনিং এর নামটা যারা জানে তারা বুঝবে। আমি ট্রেনিং এর নামটা বলবো না। উনি একজন পুলিশ সদস্য, আপনারা সবাই জানেন, এবং এর কিছু নমুনা আমি প্রকাশ করব। আমরা মৌলভীবাজারে একটা পাহাড়ি এলাকায় ট্রেনিং অভিযান করি। আমরা মোট 48 জন ছিলাম।
আমরা 4টি দলে ভাগ হয়ে যাই। আমরা 12 জনের দল একটা নেতৃত্ব দেওয়া হলো আমাকে। আমাদের কাজ হলো একে একে বিচ্ছিন্ন হয়ে কোনো প্রকার টেলি যোগাযোগ ছাড়াই কোনো চিহ্নের মাধ্যমে একে অন্যের কাছে যাওয়া বা একসাথে মিলিত হওয়া। এই বিশেষ ট্রেনিং রাত্রে শুরু হবে, রাত 10টা। একটি জিপে করে আমাদের সবাইকে বিভিন্ন জায়গায় নামিয়ে দেওয়া হলো এবং সবার হাতে একটা ম্যাপ দেয়া হলো যাতে যার সাহায্যে একে অন্যকে খুঁজে বের করতে পারে। সবাই যে যার মতো করে নামলো, আমিও নামলাম একটা নির্জন জায়গায়, সাথে সেলফ প্রোটেকশনের জন্য টর্চ লাইট, খাবার পানি, আর্মস এগুলো ছিল। যেহেতু আমি গ্রুপ লিডার, তাই সবাইকে আমার কাছে আসতে হবে এবং ম্যাপের নির্দেশনা অনুযায়ী সবার মধ্যখানে যেতে হবে। যথাযথভাবে আমি সেই নির্দেশনা অনুযায়ী যেতে থাকলাম। রাত 12টা, আমি হাঁটছি, পথে লক্ষ্য করলাম পাহাড়ের পাদদেশে একটা কুঁড়ে ঘর। ভাবলাম হয়তো বনায়নে গাছ পাহারা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। আমি এগিয়ে গেলাম। কিছুক্ষণ পর দেখলাম রাত 12:40। ম্যাপ নির্দেশনা দিচ্ছে আমার হাঁটা অনুযায়ী আমার পৌঁছে যাওয়ার কথা, কিন্তু ম্যাপ নির্দেশনা দিচ্ছে আমার অবস্থান ভিন্ন। আমি আরো কিছুক্ষণ হাঁটলাম, একটু ক্লান্তি অনুভব করলাম, বসে পড়লাম, একটু রেস্ট নেওয়া যাক। 5-6 মিনিট বসে পানি পান করে আবার হাঁটা শুরু করলাম। প্রায় 10-12 মিনিট হাঁটার পর অস্বাভাবিকভাবে আমি লক্ষ্য করলাম আমি সেই কুঁড়ে ঘরের সামনে। আমি অবাক হলাম। আমি একা, সাথে কেউ নেই। একটু ভয়ও পেলাম। এক নির্জন নীরবতায় আমি একা। তবে এই বলে নিজেকে সান্ত্বনা দিলাম, পাহাড়ি এলাকায় এমন হওয়া স্বাভাবিক। হয়তো পথ ভুলে দ্বিতীয়বার চলে এসেছি। আবার হাঁটা শুরু করলাম। এবার কিছু বিশেষ সাবধানতা অবলম্বন করলাম। আরো প্রায় 30 মিনিট হাঁটার পর বুঝলাম আমি পথ হারিয়েছি। এবার চিন্তা করলাম একটা পাহাড়ের চূড়ায় উঠে যাই। আর কিছু সময় নিয়ে একটা পাহাড়ের উপরে উঠলাম। দেখলাম একটু দূরে একটা পাহাড়ের পাদদেশে ঘর দেখা যাচ্ছে এবং সেই ঘরে আলো জ্বলছে। নিজেকে সান্ত্বনা দিলাম এবং খুশি মনে ওই ঘরের দিকে এগোতে লাগলাম। পথে সেই কুঁড়ে ঘরটি পড়ল। তখন মনে হলো কুঁড়ে ঘর নয়, একটা মৃত্যুপুরী যা আমায় আহ্বান করছে। এতটাই নীরবতা, যা নির্জন স্থানটি একটি পাতা পড়া শুনলেও শোনা যাবে। আমি আরো একটু সামনে এগোলাম, কিন্তু এই আলোকিত ঘর যেটা আমি পাহাড়ের ওপর থেকে দেখছিলাম সেটার দেখা পেলাম না। হাতের ঘড়িতে দেখলাম রাত 2:30। আমি কিছুক্ষণ হাঁটার পর সেই আলোকিত ঘরে দেখা পেলাম না। আমি ভুলে গেলাম আমি একটা ট্রেনিং এ। সবকিছু আমার কাছে ভয়ানক মনে হলো মানব সভ্যতার বাইরে। আমি সবকিছুর পর একটা সেফটি চাই, যে করেই হোক আমায় পৌঁছাতে হবে। প্রায় 3টায় আমি দেখলাম আমি একটা ঘরের সামনে আছি। এটা কুঁড়ে ঘরের মতো, তবে দেখলাম তার ভেতরে আলো জ্বলছে। খুব খুশি লাগলো, যা হোক রাতটা কাটানো যাবে। সকাল হলেই ক্যাম্পে ফিরে যাব। বাড়ির ভেতরে প্রবেশ না করে আমি বাইরে থাকলাম এবং ডাকলাম, হ্যালো, কেউ আছেন নাকি? কোনো উত্তর নেই। ভাবলাম হয়তো ওরা ঘুমিয়ে আছে। অনুভব করলাম বেশ শীত লাগছে। আমি একটু সামনে পা বাড়ালাম। 3-4 কদম যাওয়ার পরে লক্ষ্য করলাম আমার পায়ের সাথে কোনো কিছু লেগে পড়ে গেল। দেখলাম একটা কালো রশির মতো কিছু উঁচু করে হয়তো কোনো কিছুর সাথে বাঁধা ছিল। সেদিকে লক্ষ্য দিলাম না। ঘরের বারান্দায় গিয়ে দরজায় নাড়া দিয়ে ডাক দিলাম, দরজা খোলো। আমি একটু দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। দরজা একটু ধাক্কা দিতেই দরজা খুলে গেল। দেখলাম ভেতরে কয়েকটা প্রদীপ জ্বলছে। একটু জোরে ডাক দিলাম, কেউ আছেন? কোনো উত্তর নেই। আমার মন বলছে ভেতরে যাব না, কিন্তু কেন যেন ওই ঘর আমায় ডাকছে ভেতরে যাওয়ার জন্য। আমি বুঝতে পারলাম অনিচ্ছার সত্ত্বেও আমি ঘরে ঢুকলাম। টর্চ লাইট জ্বালিয়ে দেখলাম ঘরের ভেতরে কিছু নেই। হঠাৎ ধবাস করে দরজা লেগে গেল। বুঝলাম আমি বিপদে পড়েছি এবং এখান থেকে বের হতে হবে, কিন্তু দরজার খোঁজ পেলাম না। বুঝলাম আমার পেছনে কোনো কিছুর অস্তিত্ব আছে। সাথে সাথে কোমরের বেল্ট থেকে রিভলভারটা বের করলাম। চারিদিকে ফিরে তাকালাম, তাক করলাম।
কিছু নেই। 5 সেকেন্ড পর হঠাৎ একসাথে প্রদীপগুলো নিভে গেল। এটা বিকট হাসি। আমি কি করব বুঝতে পারছি না। আমি এক হাতে টর্চ, অন্য হাতে আমার বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছি। হাসির শব্দটি আরো ঘনীভূত হতে লাগলো। আমি লক্ষ্য করলাম ঘরের কোণে দুটি বড় আকৃতির চোখ সদৃশ্য কিছু। সেই চোখ কিন্তু সাধারণ চোখ থেকে অনেক বড়, দুটি লাল রক্তে রঞ্জিত চোখ। আমি রক্তচক্ষু সেই আবির্ভাব দেখলাম। আমি হতবাক। আমি সমাধান খুঁজছিলাম আর সৃষ্টিকর্তার কাছে আমাকে রক্ষার জন্য প্রার্থনা করছিলাম। তখন পায়ের কাছে মাটির পাত্রের মতো কিছু লাগলো। কোনো দিকে খেয়াল না করে বসে পড়লাম। পাত্রের দিকে টর্চ মেরে দেখলাম এক টুকরো কাগজ ও কিছু তাবিজের সাদৃশ্য। একটা তাবিজ হাতে নিলাম, সাথে সাথে সেই বিব্রত হাসির শব্দ থেমে গেল। ঘরটা কেমন আলোকিত হয়ে গেল। ভয়ে ভয়ে কাগজটা হাতে নিলাম। দেখলাম বাংলায় দুটো লাইন লেখা ছিল সেখানে। পিশাচ 3 দণ্ডে আবদ্ধ ছিল। ঘরে প্রবেশ করিবা মাত্র 2 দণ্ড ছিঁড়ে গেল। হে মানব, একটি বৃত্ত অঙ্কন করিয়া বাহিরের বাঁধ ঠিক করিয়া একটা তাবিজ লইয়া অতি শীঘ্রই প্রস্থান করো। আমি দেখলাম মাটির পাত্রের ভেতরে চকের মতো কিছু রাখা। আমি লক্ষ্য করলাম মাটির পাত্রটি একটা সাদা বৃত্তের মধ্যে আবদ্ধ। আমি পাশে আরেকটি বৃত্ত অঙ্কন করে সাথে সাথে দরজা খুলে গেল। তখন একটা করুণ কান্নার আওয়াজ পেলাম। বুঝলাম কেউ কাঁদছে। একটা করুণ সুর। উফ, কি ভয়ানক সেই সুর! সেই কালো রশিটা খুঁজে বের করলাম এবং পাশের একটা পাথরের সাথে আটকে সরে এলাম। তখন বুঝলাম কেউ কাঁদছে। সে কি বিভৎস সুর! আমি আর পেছনে তাকালাম না, দৌড় দিলাম। যতক্ষণ শরীরে শক্তি ও মাথায় বোধ ছিল দৌড়াই। এক সময় কিছু টর্চ লাইটের আলো দেখে একটা চিৎকার দিয়ে শুয়ে মাটিতে পড়ে যাই। মনে হয় জ্ঞান হারাই। সকালে চোখ মেলে দেখি ক্যাম্পে আছি। শরীরে প্রচন্ড ব্যথা ও জ্বর। পরে আমায় সিলেটের একটি হাসপাতালে রেফার করা হয়। প্রায় 1 মাস বেডে ছিলাম। পরে সুস্থ হই। এর মধ্যে আমার এক আত্মীয় আমায় দেখতে আসেন। উনি একজন ইমাম। তো ওনাকে সবকিছু খুলে বলায় উনি সব শুনে বললেন প্রাচীন যুগের তান্ত্রিকরা পিশাচ পুষতেন এবং তাদের দিয়ে সব কার্য পরিচালনা করতেন, এবং কোনো পিশাচ যদি তাদের কথা অবাধ্য হয় বা এমন কোনো পিশাচের সন্ধান পান যা মানুষের কোনো ক্ষতি করতে পারে, ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তারা সেটাকে বন্দী করে রাখতেন। তিনি বলেন তুমি হয়তো কোনো বন্দী করা পিশাচের ঘরে প্রবেশ করেছিলে। এটাই ছিল ঘটনা। এবং তারপরে উনি গত সপ্তাহের আগের সপ্তাহে তাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলছেন যে আরো একটা ঘটনা লিখে পাঠাবো। ধন্যবাদ আপনাকে এবং যারা রাত করে ভূত FM শোনেন, আমার ঘটনার প্রশংসা করেছেন, তাদের সবাইকে। এখানে কিছু প্রশ্ন আসতে পারে যে আমার সাথেই কেন এসব ঘটে। উত্তরে আমি বলবো, আপনি যদি আমার মতো মানে আমার প্লেসে আসেন তাহলে হয়তো আপনিও এমন ঘটনার সম্মুখীন হবেন। তো এটাই ছিল ওনার পাঠানো ঘটনা। এবং এই ঘটনা শোনার পরে আমার কাছে খুব অদ্ভুত লেগেছে এই ঘটনাটি, পিশাচের ঘটনা বিশেষ করে। এবং এই ঘটনাটি খুবই অদ্ভুত, তাই না? মানে একটা জায়গায় হঠাৎ করে আপনি পথ হারিয়ে একটা বাসায় গেলেন, যে বাসায় সব মানে ভেতরে অনেক প্রদীপ জ্বলছে এবং তারপর একটা অদ্ভুত রকমের চিঠি পাওয়া। পুরো ব্যাপারটা আপনি একবার একটু কল্পনা করুন। সিলেটের বা মৌলভীবাজারের সেই এলোমেলো পাহাড়ি পথ, অনেক রাত, একটা বাসা, দরজা খুলতে অনেকগুলো প্রদীপ, এবং ভেতরে ঢুকতেই বাবাস করে দরজা লেগে যাওয়া। তারপর একের পর এক ঘটনা ঘটতে থাকা। সমাধান পেয়ে যখন বেরিয়ে আসছেন, আমরা আরো একটা অডিও ক্লিপে যাব। তারপরে আবার ফিরে আসবো। তার আগে জানাই, শুনছেন সবসময় বেরিয়ে পড়তে 88.2 FM। পৃথিবীর সবাইকে যে যেখানে আছেন, অনেকের তো আজকে ঈদ হয়ে গেল, আর অনেকের মানে গতকালকে ঈদ হলো, আর আজকে আমাদের এখানে হচ্ছে, মানে হবে কিছুক্ষণের মধ্যে। তো
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আল্লাহ আপনাদের কোরবানি কবুল করুন এবং আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকুন, সেটাই প্রার্থনা করব। আপনারা আমাদের পেজে এসে কিন্তু লাইক দিয়ে, কমেন্ট দিয়ে দিতে পারেন, লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের যে পেজটা সেটা হচ্ছে www.facebook.com/video.foodchain, www.facebook.com/bhutafm.russell। এই দুটো পেজে আপনি যে কোনো মুহূর্তে এসে জানাতে পারেন আপনার মতামত। সারা সপ্তাহ জুড়েই এই পেজ দুটো আপনাদের জন্য আছে। আমরা অডিও ক্লিপে যাচ্ছি। হ্যালো লিসনার্স, হ্যালো রাসেল ভাই, আমি অভিজিৎ চক্রবর্তী বলছি টুটপাড়া 2 নং ক্রস রোড, খুলনা থেকে। আমি বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে, আর তাই অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমার পক্ষে ঠিক সম্ভব নয় এই মুহূর্তে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা। তো যাই হোক, আমি যে ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি, এটা যে টিপিক্যাল আমরা যেরকম ঘটনা শুনে থাকি সেরকম ঘটনা নয়, তবে অবশ্যই কিছু অস্বাভাবিকতা আছে এর সাথে, যার জন্য আমার কাছে মনে হলো যে আমি হয়তো শেয়ার করতে পারি। আমাদের গুরুজন যারা, তারা আমাদেরকে দিনের কিছু বিশেষ মুহূর্তের কথা বলে থাকেন যে এই সময়গুলো ঠিক ভালো নয়, এই সময়গুলোতে নাকি গাছে চড়া উচিত না, কিংবা জলের কাছে যাওয়া উচিত না, নিচের জায়গায় একা থাকা উচিত না। যেরকম ভর দুপুর বেলা, কাল সন্ধ্যা, তারপর মধ্যরাত, এই সময়গুলোতে নাকি খারাপ শক্তি বিস্তার লাভ করে, যার কারণে আমাদেরকে সতর্ক করা হয় যে আমরা যেন এই সময়গুলো এড়িয়ে চলি এবং যেন সাবধান থাকি। তো আমার যে দুটো ঘটনা আমি বলবো, এই দুটো ঘটনা মূলত এই সময় রিলেটেড, যে কেন এরকম বলা হয় বা কিরকম কি হতে পারে। প্রথম ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা। এটা ঘটেছিল আমার ছোট মামার সাথে। আমার মায়েরা ছিলেন 5 ভাই বোন, সেখান থেকে বর্তমানে 3 জন বেঁচে নেই, আমার এক মামা এবং আমার মা বেঁচে আছেন। তো আমি যখনকার কথা বলছি, এটা আমাদের মুক্তিযুদ্ধের আগের কথা। সে সময় আমার ছোট মামার নাম ছিল পিন্টু। পিন্টু মামার বয়স 3.5 বছর। ওই সময়কারই ঘটনা। তো যখনকার কথা বলছি, লোকেশনটা একটু বলে নিই। এটা হচ্ছে খুলনার একটা জায়গা, খুলনার বটিয়াঘাটার একটা গ্রাম। গ্রামের নাম হচ্ছে বারোয়ারিয়া। তো সেই বারোয়ারিয়া গ্রামের ঘটনা, যেদিনকার ঘটনা সেদিন সকালের দিকে আর কি, পিন্টু মামার সাথে আমার দিদিমা, মানে আমার নানি, আর কথা কাটাকাটি হয়। ছোট মানুষ অভিমান করে আর কি বাড়ি থেকে বের হয়। এমনি ছেলে বাইরে খেলাধুলা করে বেড়াতো, তো ওরকম ভাবে আর কি বেরিয়ে যায়। দিদিমা ওইটা নিয়ে বোতার করে নাই। তো যতটুকু শোনা যায় এরকম যে পাশে এরকম আমার সেই মায়ের কাকাদের বাসা ছিল। তো এরকম আর কি ছোট কাকার বাড়িতে যায়, গিয়ে ওখানটা ছোট কাকা ভাত খাচ্ছিল, মানে আমার মায়ের ছোট কাকা ভাত খাচ্ছিল, তার সাথে একসাথে বসে নাকি ভাত খায়। ভাত খাবার পর মায়ের কাকিমা আর কি পিন্টু মামাকে বলে যে যা তোর মাকে গিয়ে বল তোকে যেন মুখ ধুইয়ে দেয়। তো গ্রামের দিকে জানবেন যে ওই সময়, মানে সেই মুক্তিযুদ্ধের আগে আর কি, ওই সময় কিন্তু জলের খুব ভালো ব্যবস্থা ছিল না। তো গ্রামের দিকে তখন ওই রকম খালের জল ব্যবহার করা হতো বিভিন্ন কাজে আর কি। তো আমার মামার বাড়ির ওরকম পাশে একটা খাল ছিল, বাড়ির একটু পাশে। সেই খালে ওরকম গাছ ফেলে বা সিস্টেম করে আর কি ঘাট করা হয়, যেখানটায় থালা বাসন ধোয়া হতো বা এমনি কাপড় কাচা হতো বা এরকম। তো যেটা হয় যে আমার দিদিমা, তার রান্না বান্না প্রায় শেষ, তখন উনি স্নান করতে যাবেন। তো ছেলেকে ডাকাডাকি করছেন আর কি, যে ছেলে কোথায় গেল, ছেলেকে নিয়ে একবার স্নান করে আসবেন। তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এরকম সময় ওই যে বাড়িতে খেয়েছিল আর কি, সেই বাড়ি মায়ের ছোট কাকিমা, উনি আর কি ঘাটে গিয়েছিলেন থালা বাসন ধুতে। তো সেই সময় উনি হঠাৎ করে নোটিশ করেন যে ঘাট থেকে একটু দূরে কিছু একটা ভাসছে। দেন উনি আর কি ওইটা দেখে উনি বুঝতে পারেন যে এটা মানে কাপড় দেখে চিনতে পেরেছিলেন আর কি। উনি লাফ দিয়ে পড়েন এবং খুব চিৎকার করে ওঠেন আর কি। তো আলটিমেটলি যেটা হয় যে ওইটা পিন্টু মামার ডেড বডি ছিল। যখন তোলা হয় কিছু অস্বাভাবিক জিনিস দেখতে পাওয়া যায়, যেরকম আর কি মামার পেটে 1 ফোঁটাও জল ছিল না, গা তখনও গরম ছিল, মুখের ভেতর ভাত ছিল, এবং সব থেকে অদ্ভুত যে ব্যাপার সেটা হচ্ছে মামার ঘাড় ভাঙা ছিল। কাজে মৃত্যুর কারণ কিন্তু মানে অবশ্যই জল পেটে চলে গেছে এই জন্য কিন্তু না, দম আটকে মারা গেছে এমনটাও কিন্তু ছিল না। মৃত্যুর কারণটা অস্বাভাবিক ছিল। আর
সময়টা ছিল হচ্ছে একদম ভর দুপুর বেলা। তো এই ঘটনাটা শোনা আমার মায়ের কাছ থেকে। আমি যখন শুনি তখন আমি ছোট, আর শোনার পর আমার কাছে মনে হচ্ছে শুধু একটা গল্প, কারণ আমি তোর কাছে ছিলাম না, এমনি জাস্ট শোনা আর কি। আমার কাছে কোনো এক্সপ্লেনেশন ছিল না। যাই হোক, আমার কাছে বিশ্বাস করাটা একটু কঠিন ছিল যে সত্যি এরকম কিছু ঘটেছিল কিনা। কিন্তু তার কিছু পরে আমার সমসাময়িক সময়ে প্রায় আরো একটা ঘটনা ঘটে আমাদের টুটপাড়াতেই, এবং যেটা আসলে সত্যি আমাকে অনেক কনফিউশনের ভিতরে ফেলে দেয় যে ব্যাপারটা আসলে বিশ্বাস করা যায় কিনা। যখনকার কথা বলছি এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটা ঘটে 2005 সালে। টুটপাড়াতে আমার পাড়াতে একটা বন্ধু ছিল, ছেলেটার নাম নিলয়। নিলয় আমাদের বয়সী ছিল, আমরা একই ক্লাসে পড়তাম। তো ওর সাথে এমনি কথাবার্তা হতো, আমরা খেলাধুলা করেছি এক সময়। তো যখনকার কথা বলছি সেদিন আর কি খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির ভেতরে নিলয় ওরকম কিছু ছেলেদের সাথে রাস্তায় ক্রিকেট খেলে। ক্রিকেট খেলার পর ওরকম গায়ে কাদা মেখে যায়। মেখে যাওয়ার পর আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরে আর কি সবাই স্নান টান করতে যায়। তো ওদিন নিলয়ও আর কি গিয়েছিল সবার সাথে। তবে যেটা হয় যে ছেলেরা সবাই আগে চলে গিয়েছিল, ও যেতে একটু দেরি হয়ে যায়। আর নিলয় এমনি সাঁতার জানে, আর ওই পুকুরে এমনি ছেলে মেয়ে প্রায় যেত, সাঁতার কাটতো, নিলয় যেত। যার জন্য এটা যেহেতু নতুন না, মানে ও প্রায় যেত আর কি পুকুরে সাঁতার কাটতে। তো ও যেতে একটু দেরি হয়ে যায়। তো যখন সব ছেলেরা প্রায় চলে এসেছে স্নান করে, তো তখন আর কি ও যায়। এবং ওই সময় আর কি পুকুরের পাশে এক কাকিমা, যিনি পাশেই থাকতেন, ওই বাড়ির ভেতরে থাকতেন, উনি আর কি দেখেন যে নিলয় এরকম স্নান করতে নামছে পুকুরে। তো উনি ওইটা দেখে উনি কিছু মনে করেন আসলে, কারণ এটা খুব সাধারণ একটা ঘটনা, আগেও তো স্নান করতে এসেছে এখানে। তো যাই হোক, এরপর যেটা হয় যে ওই দিন নিলয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এমন হয় যে এমন পর্যায়ে চলে যায়, মাইকিং করা হচ্ছে, নিখোঁজ সংখ্যা আছে, নিলয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো সন্ধ্যার সময় ওরকম তখন পর্যন্ত ওকে খুঁজে পাওয়া যায় না। আমরা এটা নিউজ শুনেছিলাম, আমরা নিজেরাও খুব টেনশনের ভেতরে ছিলাম, বিষয়টা কোথায় গেল। তো এরপর যেটা হয় যে দেখবেন আমাদের সন্ধ্যাবেলা ওরকম পুজো দেওয়ার ব্যাপার থাকে, এবং তার জন্য কি হাত মুখ ধুয়ে যাওয়া লাগে। ওই যে কাকিমা যে আর কি দুপুর বেলায় ওকে দেখেছিল পুকুরের ঘাটে, উনি ওই সময় ঠাকুর ঘরে যাবেন, তো যার জন্য উনি সেই পুকুরের পাড়ে যান, উনি হাত মুখ ধোয়ার জন্য। পুকুর পাড়টা ছিল হচ্ছে শান বাধাই করা। তো 2-3 ধাপ নেমে তারপর হচ্ছে হাত মুখ ধুতে হয়। তো উনি যখন 2-3 ধাপ নামলেন, নেমে উনি আর কি পা ধুচ্ছিলেন। ধোয়ার সময় ওনার পায়ে কিছু জিনিস বাঁধে, মানে একটা কিছুর সাথে ধাক্কা লাগছে এরকম বুঝতে পারে, এবং ওনার কাছে কেমন লাগে উনি টেনে তোলার চেষ্টা করেন, এবং উনি দেখে চিৎকার করে ওঠেন। ওইটা মূলত নিলয় টেক করেছিল। তো চিৎকার করার পর যেটা হয় যে সবাই ছুটে আসে, ছুটে এসে তোলা হয়, এবং তোলার পরে কিছু অদ্ভুত জিনিস দেখা যায়, অনেকটাই সিমিলার মামার সেই ঘটনাটার সাথে। নিলয়ের পেটে একদমই জল ছিল না, এবং সব থেকে অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে নিলয়েরও ঘাড় ভাঙা ছিল। তো এই হচ্ছে ঘটনা। আর সময়টা খেয়াল করবেন, সময়টা ছিল একদম দুপুরবেলা। সত্যি বলতে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই এই দুটো ঘটনার, যে আসলে কিভাবে কি হয়েছিল না হয়েছিল। কারণ মৃত্যুর কারণ কিন্তু অবশ্যই পেটে জল চলে গেছে বা শ্বাসরোধ হয়ে মারা গেছে, এমনটা কিন্তু না। দুটো ক্ষেত্রেই সময়টা একই ছিল, ভর দুপুরবেলা, সিমটম একই রকম ছিল, ঘাড় ভাঙা। যদি আপনাদের কারো কাছে কোনো এক্সপ্লেনেশন থেকে থাকে, যদি কেউ বলতে পারে যেটা কেন হতে পারে, তো প্লিজ জানাবেন। সবাইকে ধন্যবাদ। হাম্বা হাম্বা গরুর দাম কত মাম্মা? হে হাম্বা হাম্বা গরুর দাম কত মাম্মা? খুশির হাট জমুক ঘরে ঘরে, ডু কুরবানি ডু ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. অলরাইট, পরবর্তী ঘটনায় আমরা যাবো। শুনছেন সবসময় রেডিও 53.0 FM। আমি রাসেল আছি সাথে, এবং চলছে ঈদ স্পেশাল ভূত এফএম, যেটা ডিউরেশন অনেক বেশি আপনারা সবাই জানেন, এবং সেজন্যই অনেক অনেক ঘটনাও আমাদের কাছে আছে। এবং আমরা গত একটি সপ্তাহ আপনাদেরকে বলেছিলাম আপনাদের জীবনের ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিতে। আপনারা পাঠিয়েছেন সেই ঘটনাগুলো, এবং সেই ঘটনা থেকে নেওয়া সব ঘটনাগুলো আমরা পড়ছি। আমরা একটা অডিও ক্লিপ তার আগে শুনে আসি, তারপরে আবার ঘটনায় যাবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ ফুর্তি।
আমার নাম জিয়াউদ্দিন অভি। যে ঘটনা আজ আমি বলতে চাচ্ছি সেটা আমার নয়, আমার একটা বেস্ট ফ্রেন্ডের। বাট সে বেস্ট ফ্রেন্ড কিছুতেই তার নাম প্রকাশ করতে চাচ্ছে না। সো ধরে নি তার নাম ফরহাদ। ফরহাদ চিটাগাং মেডিকেল কলেজ থেকে সদ্য পাশ করা ডাক্তার। ডাক্তার হওয়ার পর তার পোস্টিং হয় ফরিদপুরের এক অখ্যাত গ্রামে। সরি, আমি গ্রামের নামটা ঠিক প্রকাশ করতে যাচ্ছি না, তবে সেই গ্রামটা এখনো দুর্গম এবং অনুন্নত। ফরহাদ মানব সেবার মহান ব্রত নিয়ে সে গ্রামে যায় এবং অল্প কিছুদিনের মধ্যে সে খুব বিখ্যাত হয়ে যায়। যাই হোক, ঘটনার দিন রাত্রেবেলা আমার বন্ধু ডিগ্রিতে ছিল। রাত 10টা, বাইরে প্রচন্ড বৃষ্টি। হঠাৎ হইচই শোনা যায়, একজন রোগী এসছে হাসপাতালে প্রচন্ড ব্যথা নিয়ে। আমার বন্ধু চিনতে পারলো সেই রোগীকে। সে ওই এলাকার চেয়ারম্যান। খারাপ মানুষ হিসেবে এলাকায় তার খুব দুর্নাম। 2 দিন আগে তার জেলার সদর হাসপাতালে তার অ্যাপেন্ডিসাইটিস এর অপারেশন হয়। এরপর বাসায় আসার পর হঠাৎ তার সেরায় মুখে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। সো ফরহাদ দেখে শুনে তাকে পেন কিলার রিজেক্ট করে দেন। কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। সে রাতে তাকে কেবিনে রাখা হয়, প্রাইভেট কেবিনে। ফরহাদ প্রচন্ড বৃষ্টির মধ্যে হাসপাতালে আটকা পড়ে। হাসপাতালের দপ্তরে আর চেয়ারম্যানের সাথে আসা তার বড় ছেলের সাথে গল্প করতে করতে অপেক্ষা করে বৃষ্টি কমে আসে। বাট বৃষ্টিটা কমে না। রাতের 1টার দিকে এই বৃষ্টি তুমুল ঝড়ে পরিণত হয়। এমন সময় হাসপাতালে কারেন্টটাও চলে যায়। চেয়ারম্যানের বড় ছেলে একটু দূরে সরে যায় সিগারেট খাবে বলে। হাসপাতালে 5 জন কর্মচারী, 4 জন ঘুমে আর 1 জন ফরহাদের সাথে। এমন সময় ফরহাদের আর দপ্তরে 2 জন একসাথে শুনতে পায় এক নারী কণ্ঠের কান্নার শব্দ, যেন সর্বস্ব হারিয়ে কেউ কাঁদছে। ফরহাদ ছুটে যায় হাসপাতালে গেটের সামনে। যাই দেখে ঘোমটা পরা এক যুবতী একটা বাচ্চাকে নিয়ে বসে আছে বৃষ্টির মধ্যে আর কাঁদছেন। বাচ্চাটির বয়স খুব ছোট, জাস্ট 1-2 দিনের হবে। আর বাচ্চাটি জাস্ট অচল হয়ে পড়ে আছে মায়ের কোলে। ফরহাদ দৌড় দিয়ে মার কোল থেকে বাচ্চাটি নিয়ে হাসপাতালের ভিতরে চলে যায়। তাড়াহুড়ো করে একটি বেডে শুয়ে দিয়ে বাচ্চাটাকে পরীক্ষা করতে থাকে আর দপ্তরকে বলে টর্চ ধরে রাখতে। বাট বাচ্চাটির কোনো পালস খুঁজে পাওয়া যায় না। ঠান্ডা হাত ধরে মনে হলো অনেক আগে বাচ্চাটি মারা গেছেন। ফরহাদ লক্ষ্য করলো বাচ্চাটি একটা ফুটফুটের কন্যা শিশু, খুব সুন্দর সেটা। দুঃখিত হৃদয়ে ফরহাদ শিশুটিকে রেখে গেটের সামনে যায় তার মাকে সংবাদটি দিতে। বাট গেটের সামনে টর্চ মেরে দেখে সেখানে কেউ নাই। এমনকি রাস্তায় যতদূর আলো যায় কেউ নাই। ফরহাদ দপ্তরিকে রাস্তায় পাঠায় খুঁজে দেখার জন্য। ফরহাদ বারান্দায় নিজে অপেক্ষা করে দেখছিল কেউ আসে নাকি। হঠাৎ ওয়ার্ড থেকে চিৎকার ভেসে আসে। ফরহাদ দৌড় দিয়ে টর্চ হাতে, তার সাথে চেয়ারম্যানের বড় ছেলে বসে। চেয়ারম্যানের কেবিনের সামনে এসে ঘর ঘর ধরনের আওয়াজ শুনে থমকে যায়। ভেতরে ঢুকে এক অবিশ্বাস্য দৃশ্য দেখে 2 জনে একসাথে। চেয়ারম্যানের সারা শরীর খিঁচুনিতে কাঁপছেন, আর যেখানে অ্যাপেন্ডিসাইটিস এর স্টিচ ছিল সেটা হা করে খোলা। টর্চের আলোয় দেখা গেল কি যেন একটা উপর হয়ে আছে সেলাই মুখের উপর। আলো পড়তে সেটা ঝট করে তাকালো টর্চের দিকে। ফরহাদ যেটা দেখলো বস্তুটা আর কিছুই নয়, সে ছোট্ট শিশু কন্যাটি কুকুরের ভঙ্গিতে 4 হাত পায়ে বসে আছে, মুখে কিছু একটা নিয়ে কামড়ে ধরে আছে মুখে। সেটা ফরহাদ বুঝলো ওটা একটা লিভারের অংশ। হঠাৎ সে বাচ্চাটা ঘুরে পাশে একটা খোলা জানলা দিয়ে লাফ দিয়ে বাইরে চলে গেল। চেয়ারম্যানের বড় ছেলে ততক্ষণে অজ্ঞান হয়ে পড়ে গেল। ফরহাদেরও আতঙ্কে জ্ঞান হারাবার অবস্থা, বাট কর্তব্যের সচেতনতায় সে এগিয়ে গেল। শরীর থেকে ব্লিডিং চলছে। ফরহাদ বুঝলো না যে বডির সামনের দিকে স্টিচ দিয়ে কিভাবে সম্ভব শরীরের সম্পূর্ণ পিছন দিকে লিভার টেনে আনা। ডাকাডাকি হলো বাকি স্টাফদের সাহায্যের জন্য, কিন্তু জাগলো না কেউই। 5 মিনিট পর চেয়ারম্যান মারা যায়। পরদিন সকালে চেয়ারম্যানের আত্মীয় এসে লাশ নিয়ে যায়। বড় ছেলে প্রত্যক্ষদর্শী হিসেবে ছিল ঘটনায়, এজন্য তার কোনো ঝামেলা হয়নি। শুধু রিপোর্ট লেখার সময় ফরহাদ বুঝলো না কি লিখবে। অতি প্রাকৃতিক ঘটনা জনিত মৃত্যু নাকি সার্জারিক্যাল ইনফেকশন জনিত সায়েন্টিফিক কারণ। পরে চেষ্টার কাছে জানতে পারে এই চেয়ারম্যানের 3 জন স্ত্রী ছিল। প্রথম স্ত্রী কোনো সন্তান না হওয়া চেয়ারম্যান দ্বিতীয় বিবাহ করে, সেই পক্ষে তার একটি কন্যা সন্তান হয়। বাট চেয়ারম্যান চেয়েছিল পুত্র সন্তানের, তাই ক্ষোভে মাতাল অবস্থায় সেই রাতেই তার স্ত্রী এবং কন্যা সন্তানকে হত্যা করে এবং সবার অজান্তে সে লাশ দুটো দাফনও করে। এলাকার কেউই তার বিরুদ্ধে কোনো উচ্চারণ করতে পারেনি, তার বিরুদ্ধে কিছুই বলতে পারেনি। কে জানে তাদেরই হয়তো অতীত আত্মা এতদিন পরে এই শোধ নিয়েছেন। ওকে রাসেল ভাই, এই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম। সেলফি দেখছিস? আরে সেলফিটা তো জোস, দে আপলোড দে। ইন্টারনেট প্যাক কিনতে হবে, তারপর এখন নিতে কি সমস্যা? দোস্ত
ইন্টারনেট প্যাক কেনা অত সোজা কি না। যে বলো, মাইজিপি অ্যাপে ইন্টারনেট প্যাক কেনা যায় সহজে। মাই জিপি অ্যাপ ডাউনলোড করলেই ইন্টারনেট প্যাক, ফ্লেক্সি প্ল্যান এবং রিওয়ার্ড পয়েন্টস সবকিছুই পাবেন একসাথে অনেক সহজেই। চলো বহুদূর, গ্রামীণ ফোন। ইমার্জেন্সি, ইমার্জেন্সি। এই মাত্র আপনার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে। আপনি সম্পূর্ণ একা, ফ্রেন্ডস ও ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন। কেউ শুনবে না, কেউ জানবে না। এমন ইমার্জেন্সি মোমেন্টে কেউ না থাকলেও থাকবে গ্রামীণ ফোন, কারণ এখন আপনি পেতে পারেন 200 টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স। ডায়াল করুন *121*1*3# এবং থাকুন টেনশন ফ্রি। বিস্তারিত জানতে ভিজিট করুন grameenphone.com। চলো বহুদূর, গ্রামীণ ফোন। আম ফারহান বাই দ্য ওয়ে। আমি ফারহানা। বাহ, আমাদের নামেও তো মিল। Let's become friends then. কিন্তু এফএলএফ করা তো একটা ঝামেলা। আরে না, মাইজিপি অ্যাপে এফএনএফ করা যায় অনেক সহজে। মাই জিপি অ্যাপ ডাউনলোড করলেই এসএনএস আপডেট সহ সবকিছুই পাবেন একই সাথে অনেক সহজেই। চলো বহুদূর, গ্রামীণ ফোন। রেডিও কুটি 88.0 FM. রেডিও 40 88.0 FM. Hook FM. The night comes alive in the Grammys. আরো একবার পেয়ে এলাম আমি রাস্তেল। শুনছেন সব সময় রেডিও 48.0 FM, আর একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা। আর এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে আমরা আরো একটি ঘটনায় যাব। তো তার আগে আমি একটু বলে দিই যে আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio40 এন্ড আমাদের ইমেল অ্যাড্রেস এবং আরো একটা আছে www.facebook.com/bhutfm.russell। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhwtfm@radio4.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সরাসরি অডিও ক্লিপ আমাদের কাছে পাঠান এবং অডিও ক্লিপটি আপনি লিখেও পাঠাতে পারেন। ইটস আপ টু ইউ। তো আমরা ঘটনায় যাচ্ছি, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, জিজ্ঞেস করবো না কেমন আছেন, জানি আপনি সবসময় ভালো দলে। আমি সিলেট থেকে বলছি, আমি এখন MBBS 3rd ইয়ারে পড়ছি। কিছু সমস্যার কারণে নামটা বলতে চাচ্ছি না। সিলেট থেকে ঢাকাতে গিয়ে শেয়ার করা কিছু একটা টাফ হওয়ায় স্টুডিওতে এসে শেয়ার করতে পারছি না। তাছাড়া আপনি জানেন মেডিকেলে অনেক স্টাডির চাপ থাকে, তাই নিয়মিত ভূত FM শোনা হয় না, বাট ট্রাই করি। তো যাই হোক, আমরা আপনি তো সবাই জানেন যে আমরা ঈদের জন্য সবার কাছে ঘটনা চেয়েছিলাম এবং তিনিও একজন যিনি ঘটনা পাঠিয়েছেন। তো তিনি লিখছেন যে অনেকদিন ধরে ইমেলে শেয়ার করবো ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে হয়নি, আজকে শেয়ার করে বসলাম। স্টোরিটা আমার বাবা মা আর আমাকে নিয়ে। আমরা সিলেটের একটা নতুন বাসায় উঠি 2014 ডিসেম্বরে। তখন আমার HSC এক্সামের প্রিপারেশনের জন্য অনেক রাত জেগে পড়তে হতো। আগে আমি আমার বাসায় ডিসক্রিপশনটা দেই। ড্রয়িং রুমের লেফট সাইডে আমার বাবা মায়ের রুম, দেন ডাইনিং রুম, দেন আমার রুম। দ্যাট মিনস আমার রুমে যেতে হলে আগে ডাইনিং রুম ক্রস করতে হয়। আমার রুমের বেড থেকে ডাইনিং রুম দেখা যায়। আমরা দেখি আমার প্রথম বাসায় যেদিন উঠি সেদিন আমার কাজিনটা ছিল, তাই রাতে আমার ঘুম হয়নি। জিনিসপত্র সব সেট আপ করলাম। সকালে কাজিনটা চলে যায়। নেক্সট নাইটে আমি বেডে বসে পড়ছিলাম। রাত 1টা হবে তখন। বাবা মা রীতিমতো ডিনার করে রুমে চলে গেলেন। আমি এক মনে পড়ছি। সাডেনলি আমার মনে হলো কানের কাছে কেউ একজন ফিসফিস করে কিছু একটা বলছে। আমি স্টাডি অফ করে তাকালাম, কিছু নেই। ভাবলাম হয়তো জেগে পড়ছি, তাই আমার ভুল হচ্ছে। স্ট্রেঞ্জ লাগলো। সেকেন্ড টাইম সেম ঘটনা ঘটলো। এখন একটু বেড থেকে উঠে দাঁড়ালাম, আশেপাশে তাকালাম। সাডেনলি আমার চোখ পড়লো ডাইনিং রুমে। ক্লিয়ার দেখতে পেলাম ফ্রিজের ওপরে ডোর ওপেন। সাহস করে গেলাম ওইদিকে, ফ্রিজটা লাগিয়ে আসলাম। ভাবলাম মা হয়তো ভুল করে খুলে রেখে গেছেন। আবার এটা ভাবলাম যদি আমার সাথে
প্যারানর্মাল কিছু ঘটতো, তো আমি ভূত ফিল্মের সাথে শেয়ার করতে পারতাম, সাহস করে এগিয়ে যাই এই চিন্তা নিয়েই। বেশ ভয়ঙ্কর কিন্তু। যাই হোক, আমি আবার পড়তে বসলাম। রাতে কিছু হয়নি। নেক্সট রাতের কথা আমি আজও ভুলতে পারিনি। রাত 9টা হবে, আমি পড়ার টেবিল থেকে ডাইনিং রুমে যাব, তখন কেউ পড়লো আমার বিছানার উপরে। আমি সেটি যেটি দেখেছি যে একদম এক্সপেক্ট করে আমি দেখে বেডের উপরে হাঁটু গেড়ে চুল ছেড়ে একটা মেয়ে বসে আছে। সে মাথাটা নিচু করে হু হু করে কান্না করছে। তার কান্নায় বেডটা নড়ছিল। আমার মনে হচ্ছিল আমি যদি এখন সেন্সলেস হয়ে যেতে পারতাম তাহলে হয়তো আমি বেঁচে যাই। আমি ভাবছি এখন দৌড় দিব, কিন্তু আমার যদি যেতে হয় তাহলে বেড ক্রস করে যেতে হবে। সে বসে আছে আর চিৎকার করতে পারছে, চিৎকার করতেও পারছিলাম না। মিনিট খানেক আমাকে সেই স্থানে দাঁড়িয়ে থাকতে হলো। সেই মেয়েটি সেই স্থানে সেই অবস্থায় ছিল। কিছুক্ষণ পর আস্তে করে মাথাটা তুললাম। আমি তার মাথা তোলার অপেক্ষায় করতে পারলাম না, কারণ আমি ভয়ানক কিছু দেখতে চাই না। সেখান থেকে মা চিৎকার দিয়ে ড্রয়িং রুমে গেলাম। সেখানে মা টিভি দেখছিলেন। মা আমার চিৎকার শুনে আমার কাছে এসে বললেন, কি হয়েছে তোর? আমি বললাম, আমার রুমে কেউ আছে। মা বললেন, তুই দাঁড়া, আমি দেখছি। মাকে যেতে মানা করলাম, বললাম যেও না, বাবা আসুক। মা আর আমি মেইন ডোর খুলে বাইরে সিঁড়ির পাশে বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। এবং 5-7 মিনিট পরে বাবাকে বললাম সবকিছু। মাকে মানে জাস্ট বাবা বললেন যে চলো গিয়ে দেখি কি অবস্থা। আমরা 3 জন রুমের ভেতরে গেলাম এবং আমরা ড্রয়িং রুমে ফিরে যাই। তখন বাবা বললেন যে এই ঘরে কিছু একটা তো আছে। তখন বাবা বললেন, সকালে তিনি নাস্তা করছিলেন, তখন তার চোখ রুমে যায় এবং আমি আগেই বলেছি যে ডাইনিং রুম থেকে আমাদের রুমটি ক্লিয়ারলি দেখা যায়। বাবা দেখেন কি একজন রুমে আছে। বাবা ভেবেছিলেন হয়তো আমি, তাই বাবা রুমের দিকে আসলেন, এসে দেখেন কেউ নেই। তখন তিনি শিওর ছিলেন যে কেউ একজন হাঁটছিল আমার রুমে। বাবা জিজ্ঞেস করলেন, আমি কি ক্লাসে গেছি? মা বললেন, ও তো আগে ক্লাসে চলে গেছে। বাবা মা কিছু বলেননি, শুধু ভাবছিলেন তিনি কাকে দেখলেন তাহলে। মা বললেন বাসা দ্রুত চেঞ্জ করতে। মা স্পিরিট, ভূত সমস্ত বিলিভ করেন। আমি তাদের একমাত্র মেয়ে। মায়ের ভয় আমার যদি কিছু হয়ে যায়। সেই রাতে মা আমার সাথে আমার রুমে থাকলেন। আমি রীতিমতো পড়তে বসছি। রাত 1টার পর বই পড়তে পড়তে আমার হঠাৎ করেই মনে পড়লো বেডের উপরে ফ্যানটি অল্প হলেই পড়ে যাবে মায়ের ওপর। আমি চিৎকার দিয়ে মায়ের কাছে গিয়ে তাড়াতাড়ি উঠে সরিয়ে নিলাম এবং আমার ফ্যান সুইচ অফ করে দিলাম। আমার মনে হচ্ছিল আমি আমার মাকে এখনই হারিয়ে ফেলতাম। সেই ঘুরন্ত ফ্যান যদি আমার মায়ের ওপরে পড়তো কি হতো। এতক্ষণে বাবা চলে আসলেন। আমি অনেক রাগান্বিত হয়ে চিৎকার দেই, স্পিরিট যাই হোক তাকে বলি, কে তুমি, কি চাও তুমি? নো রেসপন্স। বাবাকে বলি, আমরা কাল সকালেই বাসা ছেড়ে চলে যাব, ঘটনা এখানেই শেষ হতে পারত। কিন্তু সেই রাতে আমরা না ঘুমানোর চিন্তা করলাম। বসে আছি আমরা 3 জন। হঠাৎ আমাদের 3 জনের ঘুম লেগে যায়। আমার বাবা বেডের পাশে সোফাতে ঘুমিয়ে পড়েন। মা, আমিও বেডে শুয়ে ঘুমিয়ে পড়লাম। রাত 4টার দিকে হঠাৎ আমাদের ঘুম ভাঙে একটা শব্দ শুনে। আমি ক্লিয়ারলি শুনতে পাই শব্দটা কিচেন থেকে আসছে। আমি সাহস করে সেদিকে যাই। গিয়ে দেখি কিচেন রুমের ফ্লোরে একটা বিড়াল মরে পড়ে আছে, আর তার পাশে একটা মেয়ে সেই বিড়ালটির বডির পার্ট ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর আমাদের তার নজর পড়তেই সে ভয়ানক একটা হাসি দেয়। তা দেখে আমি দৌড়ে রুমে গিয়ে বাবা মাকে উঠাই, কিছু বলি। আমরা কিচেন রুমে গিয়ে দেখি বিড়ালটি ক্ষতবিক্ষত অবস্থায় মরে পড়ে আছে। কিছুক্ষণ পর ফজরের আজান দেয়। সকালবেলা আমরা সবকিছু প্যাক করে আঙ্কেলের বাসায় চলে যাই, কারণ আমাদের পক্ষে আর কিছু ফেস করা সম্ভব হচ্ছিল না। যাওয়ার আগে বাসার মালিককে সব খুলে বলি। লোকটি বলল এর আগে ফ্ল্যাটে একটা মেয়ে সুইসাইড করে, কারণ তার এক্সামের রেজাল্ট খারাপ হয় বলে তার ফ্যামিলি মেম্বার তাকে বকাঝকা করেছিল। সকালবেলা তার ডেড বডি ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় পাওয়া যায়। এরপর প্রায় সবাই এই মেয়েটিকে দেখেছে। আমরা সেই বাসায়
শুধু 3 দিন ছিলাম। সেই 3 দিন আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় 3 দিন হয়ে আছে। এখন ওই রাস্তা দিয়ে যাওয়া আসা হয়। এই ছিল আমার সেই বাসা, এবং এখনো সেই বাসার দিকে তাকালে ভয় কেঁপে উঠি। ট্রাই করি অন্য রাস্তা দিয়ে যাওয়ার। এই ছিল ঘটনা। ভালো লাগলে পুরো শোনাবেন। অসাধারণ একটি ঘটনা, এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা সরাসরি একটা অডিও ক্লিপে যাবো এবার। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। হ্যালো রসেল ভাই, আমি ইন্ডিয়া থেকে বলছি, দিল্লি শহর থেকে বলছি। এবং আমি প্রথমত আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে এরকম একটি ফোরাম নিয়ে আসার জন্য, যেটার মাধ্যমে যারা কিনা বিভিন্ন অতিপ্রাকৃতিক ঘটনার সম্মুখীন হয়েছে তারা নিজেদের অভিজ্ঞতা জানাতে পারে। এবং সব থেকে যেটি এই ফোরামে যেটি ভালো লাগে, যে তার একটি বিশ্লেষণ পর্যন্ত হয়, বিভিন্ন লোক বিভিন্ন অভিমত জানায়, এবং I feel that there is nothing impossible in this world. Rather, facts are stranger than fiction. যাই হোক, আপনাকে ধন্যবাদ, এবং সেই সকল শ্রোতাদেরও ধন্যবাদ যারা আপনার এই প্রচেষ্টাকে সফল করতে আপনাকে মদত করেছেন। যাই হোক, আমি আমার নামটি নিতে চাইছি না, একটি সঙ্গত কারণ আছে, এবং ঘটনাটি শুনলেই আপনি বুঝতে পারবেন। কিন্তু আমি আমার নামটি আমার মেলে মেনশন করেছি, এবং আমি চাইবো যে এই ঘটনাটির একটি আপনি আমাকে একটু সদুত্তর দিন। কারণ এই ঘটনাটি আমার জীবনে ঘটার পর থেকে আমার জীবনের সামনে একটি বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন এসে গেছে, এবং আমি নিজেও জানি না যে আমি স্বাভাবিক না আমি অস্বাভাবিক, আমি স্বাভাবিক একটা মানুষ, নাকি আমি ধীরে 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 পাগল হতে চলেছি। যাই হোক, সরাসরি ঘটনায় আসি। এই ঘটনাটি ঘটে 2008-এ। আমি আমার ফাইনাল ইয়ার ছিলাম, এবং আমার মনে আছে ডেটটি এক্স্যাক্টলি 21 মে 2008। আমরা আমাদের ফাইনাল পেপার দিয়ে বেরোচ্ছি, সকলেই খুব খুশি। আমরা 3 বন্ধু ছিলাম কলেজে, যারা কিনা স্কুল কলেজ একসাথে ছিলাম। আমি, জিয়াদুল এবং পিন্টু। এবং আমরা 3 জনের ভেতরে, মানে বাকি 2 জন বন্ধুর ভেতরে আমার থেকে প্রিয় বন্ধু ছিল জিয়াদুল। ছিল কেন বলছি, কারণ আমি যখন ঘটনাটি বলবো আপনি নিজেও জানতে পারবেন। এই ঘটনাটি আমরা বলবো যে সেদিনকে আমরা পেপার দেওয়ার পরে আমরা সকলে ক্যাম্পাসিং এ বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে প্লেস, আমরা ভীষণ খুশি। আমরা ডিসাইড করি যে কলেজ জীবন শেষ হওয়ার মুহূর্তে একটি রাত আমরা একসাথে কাটাবো, এবং সেই সমস্ত সকল ঘটনা আলাপ আলোচনা করব, এবং আমাদের কলেজটি মানে এই রাতটি আমরা মনে রাখবো সারা জীবন। এবং ভাগ্যের পরিহাস, দেখুন সত্যি এই রাতটি সারা জীবনের জন্য মনে থাকবে। যাই হোক, তো এরকম হয় যে আমরা ওয়ার্ডেনের কাছ থেকে রিকোয়েস্ট করে আমরা পারমিশন নিয়ে নিই কি আরেকটি রাত আমরা 3 জন হস্টেলে থাকবো। বলা বাহুল্য, আমার কলেজটি একটি কলকাতা একটি বিশিষ্ট কলেজ, এবং সেই কলেজটি বিশিষ্টতা কিছু নেই, কলেজটির ভেতরে কোনো বা ইউনিভার্সিটির ভেতরে কোনো গল্প নেই। বিশেষ যে ঘটনাটি ঘটে তার ঠিক পেছনে একটি গার্লস কলেজ ছিল। আমরা জানতে পারি যে আজ থেকে 2008, 5 বছর আগে, অর্থাৎ 2002-03-তে সেই কলেজটি আসলে একটি গার্লস হস্টেল ছিল, এবং বিভিন্ন ডরমেটারি রুম ছিল। এবং আমাদের এক কলেজ ক্লাসমেটের গার্লফ্রেন্ডের থ্রু জানতে পারি যে ভেতরে 103 এবং 104 নম্বর রুম সেটি অব্যবহৃত থাকে, কারণ তার ভেতরে নাকি কিছু অতি প্রাকৃতিক ঘটনা ঘটেছিল বা ঘটে। তো সেই হিসাবে এই বিষয়টা বলি। তো আমি সঠিক সময় আমার ওই গার্লস কলেজের আমি ডেসক্রিপশনটা দেবো। তো যাই হোক, আমরা 3 জন মিলে হস্টেলে থাকি, এবং আমরা প্রায় সারা রাত আমরা আড্ডা মারবো এই চিন্তা করে। প্রায় রাত 1টার সময় আমরা দেখি যে আমাদের সিগারেটটা ফুরিয়ে গেছে। তো কি করব, তো আমাদের একটি ক্যান্টিন ছিল ইউনিভার্সিটির ভেতরে, যেটা কিনা সারা রাত খোলা থাকতো ফর লেট নাইট, ফর স্টুডেন্টস হু আর স্টাডিং কোয়াইট লেট ইন দ্য নাইট, যেখানে কিনা সেই সময় নুডলস পাওয়া যেত, চা পাওয়া যেত, এবং বলা বাহুল্য সিগারেট তো পাওয়াই যেত। ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, তো আমরা সেখানে চলে যাই। তো সেই রাতে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, অসময়ে বৃষ্টি, এবং আমরা একটি ছাতার ভেতরে 3 জন মিলে সেইখানে গিয়ে আমরা সিগারেট কিনি, চা খাই, এবং চা খেতে খেতে হঠাৎ করে আমরা কথার মোড়টি আমাদের নেয় সেই গার্লস কলেজে দিয়ে, এবং আমরা
ভাবি বা আমরা ডিসকাস করি যে আমরা 4 বছর কাটালাম, অথচ আমরা কোনোদিন ওই কলেজের বিষয়ে কিছু জানলাম না। অতি প্রাকৃতিক ঘটনা বলুন বা ভৌতিক ঘটনা বলুন, একটি হন্টেড হাউস আছে, বাট আমরা কিছু এক্সপ্লোরই করলাম না। তো সেই মুহূর্তে আমি বললাম যে আমরা 3 জনই যাই, বাট পিন্টু সে আমাদের চ্যালেঞ্জ জানিয়ে বসলো যে তোরা 2 জন গেলে ওখান থেকে কিছু সুভিনিয়ার নিয়ে আসতে পারবে। সে আমাদেরকে একটি সিগারেটের বক্স গিফট করবে এবং ভাইসে ভার্সা, আমরা যদি না নিয়ে আসতে পারি তো আমাদেরকে তাকে দিতে হবে। যাই হোক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি এবং জিয়াদুল, এবং আমাদের দুজনের মধ্যে আমি জিয়াদুল খুব সাহসী ছেলে, তো আমরা ডিসাইড করেছি যাব। তো প্রথমত সেই কলেজের ডিসক্রিপশনটা আমি এবার দেব। কলেজটি এরকম যে তার মেন গেট থেকে মেন এন্ট্রেন্স প্রায় 10 মিটার, এবং মেন এন্ট্রেন্স একটি বড় দরজা, সেখান দিয়ে ঢোকার পরে একটি সিঁড়ি সোজাসুজি নিচে, অনেকগুলো রুম আছে, প্রায় ধরুন 10টা বড় বড় রুম, যেটি কিনা একসময় ডরমেটরি ছিল, এখন ক্লাসরুম হিসেবে ব্যবহৃত হয়। তার মাঝখানে একটি সিঁড়ি উপরে উঠে গেছে। সিঁড়ির দুদিকে 101 থেকে 104 এক সাইডে বাঁ দিকে, এবং 105 থেকে 108 রুম। তো আমরা কি করব, আমরা তো যিনি গেট কিপার ছিলেন ওনাকে আমরা রিকোয়েস্ট করি যে এরকম ঢুকতে দিন, আমরা এরকম বেট লাগিয়েছি এবং আপনাকে কিছু আমরা দেবো। তো উনি কিছুতেই রাজি হন না। তো তখন আমরা কি করি, সে কলেজ বাউন্ডারি বরাবর কিছুটা এগিয়ে পেছন ধরে আমরা দেওয়াল টপকে আমরা ভেতরে ঢুকে যাই, এবং রাতের অন্ধকার, তার উপরে বৃষ্টি। গেট কিপার তো নিজের ওই ছাউনির ভেতরে ঢুকে আছেন, যেটা কিনা জাস্ট এক্স্যাক্টলি গেটের পাশে। তো আমরা ধীরে ধীরে মেন গেটের সামনে যাই। আমাদের লক্ষ্য ছিল যে যদি গেট বন্ধ পাই তো আমরা খিড়কি দিয়ে ঢুকে যাব। তো গিয়ে দেখি যে গেটটি খোলা ছিল। আমরা আস্তে করে গেটটি খুলে মেন এন্ট্রেন্সটা খুলে আমরা ঢুকি, এবং সেই সময় আমাদের কাছে আমরা একটি ছাতার তলায় 2 বন্ধু গেছিলাম। পিন্টু আমাদের জন্য সেই চায়ের দোকানে ওয়েট করছিল। তো আমরা ছাতাটি দরজার পাশে রাখি, এবং আমাদের দুজনের কাছে নোকিয়া 1100 ফোন ছিল। আপনি হয়তো জানবেন সেই ফোনে টর্চ অত্যন্ত প্রবল। তো সেই টর্চটা নিয়ে আমরা প্রথমে নিচের ঘরগুলো আমরা প্রথমে অবজার্ভ করি। অবজার্ভ করার পরে আমরা ধীরে 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 সিঁড়ি দিয়ে উপরে উঠে চলি, ফার্স্ট ফ্লোরে উঠে যাই, এবং উঠে প্রথমে 101, 102 করে 103 এবং 104 সব থেকে কোনার 2টি ঘর। তো তার সামনে আমরা আসি। তো 103 নম্বর ঘরের সামনে আমরা এসে দেখি যে সেই ঘর যেমন বাকি ঘরের দরজাগুলোতে হুড়কো লাগানো এবং তার সাথে তালাও লাগানো ছিল, কিন্তু 103 এবং 104 ঘরে হুড়কো তো লাগানো ছিল, এবং তার বাইরে একটি সুতলি বাঁধা ছিল। অর্থাৎ যেমন আপনি দেখবেন যে কোনো হিন্দু যারা কিনা মা কালীর পুজো বা কোনো পুজো পার্বণের পরে হাতের মধ্যে যেরকম বাঁধেন বা রিস্টে যেটা বাঁধেন, সেরকম। তো আমাদের জন্য খোলা কোনো অসম্ভবই ছিল না। আমরা ধীরে করে সুতলিটাকে ছিঁড়ে আমরা ভেতরে ঢুকে যাই 103 নম্বর ঘরে। তো ঢুকে আমরা সবকিছু, ঘরটা দেখি সম্পূর্ণভাবে ফাঁকা, কোনো ফার্নিচার নেই। ঠিক ঘরের মাঝামাঝি আমরা দেখতে পাই যে ঠিক মধ্যিখানে অনেকগুলো কাঠ বা অনেক কিছু পুড়েছে, এরকম একটা কিছু, মতলব হোম বা যজ্ঞ কিছু একটা হয়েছে, এবং তার চারিধারে একটি সার্কেল করা আছে, অ্যারাউন্ড 1 মিটার রেডিয়াস নিয়ে সিঁদুর দিয়ে সার্কেল করা, এবং সেই সার্কেলের ভেতরে যেটা আমরা যেরকম পেন্টাকল যেরকম আঁকা থাকে, এরকম একটি 5 কোণার একটি স্টার। সেই স্টারের প্রত্যেকটি কোণায় একসময় হয়তো মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছিল, এখন সেটি সেই অবশেষ পড়ে আছে, এবং সেই সার্কেলের চারিদিকে আমরা দেখলাম 5টি প্রদীপ রাখা, যেটা কিনা কোনো এক সময় জ্বলে জ্বলে আপনি আপই বুঝে গেছে। তো সেখানে আমরা ঢুকলাম, প্রত্যেকটা কোণা দেখলাম, কিছু অস্বাভাবিক পেলাম না। একটি প্রদীপ তুলে আমি বললাম যে এজ এ সুবিধা আমরা পকেটে রাখি। তো এই করে আমার মনে আছে আমরা 103 নম্বর রুমের বাইরে আসি এবং দরজাটিকে ভিজিয়ে রাখি। এরপর আমরা 104 নম্বর রুমের সামনে যাই, সেখানেও একই রকম। আমরা ঢুকি, সেই রুমের ভেতরে সে 103 নম্বর রুমের মতনই, শুধু একটি অস্বাভাবিকতা আমরা দেখি। একটি কোণায় একটি দড়ি, প্রায় আমি বলবো সেটি দড়িটির লেন্থ হবে প্রায় 3 মিটার, এবং তার সামনেটা মানে একটা এন্ড যেরকম ভাবে ফাঁসির যেরকম ভাবে নট বাঁধা থাকে সেরকম ভাবে বাঁধা রয়েছে। তো সেটা দেখে একটু হলেও আমরা ভয় পাই, কিন্তু কিছু অস্বাভাবিক সেই মুহূর্তে ঘটে না। তো যাই হোক, অ্যাজ এ সুভিনিয়ার পিন্টুকে প্রুভ করতে হবে কি আমরা গেছিলাম সেই রুমে, তো আমরা সেই দড়িটিও আমি তুলে নিয়ে জিয়াদুলকে বলি কি জিয়াদুল এই দড়িটি রাখ। যাই হোক, সেই রুমটা থেকে আমরা বেরিয়ে আসি, এবং বেরিয়ে এসে ক্রমে 104, 103, 102, 101 রুমের সামনে আমরা যখন সিঁড়ির সামনে আসি, তো আমরা ডিসাইড করি কি আর ভেতরে ঘুরে লাভ নেই, একই অন্ধকার, কোথায় সাপ বা কিছু থাকবে, বৃষ্টি পড়ছে। তো আমরা ডিসাইড করি যে আমরা বেরিয়ে আসবো। ঠিক সেই সময় হাসতে হাসতে হঠাৎ করে জিয়াদুল অত্যন্ত স্বাভাবিকভাবে আমাকে বলে যে ভূত বলে বা পেতনি বলে
এখানে কিছুই নেই, সব ভ্রম, সব চালাকি। এই কথাটি যেই সে বলে, সাথে সাথে রুম নম্বর 103 এবং 104-এর দরজাটি আপনি আপ খোলা এবং বন্ধ হতে থাকে। সে যে কি বিভৎস আওয়াজ সেই রাতের অন্ধকারে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। এই মুহূর্তে আমি আপনাকে ঘটনাটি বলছি এবং আমার এক একটি রুম খারাপ হয়ে আছে, এখন আমার কানে সেই আওয়াজটি বাজে। যেমন কোনো একটি ঘরের দরজার পাল্লা আপনি যদি জোরে ঠেলে বন্ধ করেন এবং পর মুহূর্তে সেটা খোলেন আবার বন্ধ করেন, এরকম যদি আপনি ক্রমাগত করতে থাকেন তো সেরকম আওয়াজ। তো আমরা ভয় পেয়ে যাই। আমরা দুজনে ঘটনার আকস্মিকতার বিহল হয়ে আমরা সিঁড়ি দিয়ে ছুটে আমরা বাইরে চলে আসি এবং বাইরে মানে মেইন সদর দরজার সামনে চলে আসি এবং আমাদের জানা ছিল দরজাটি খোলা। তো আমরা দরজাটি যেই আমরা টান দিয়ে আমরা জানতে পারি যে দরজাটি বাইরে থেকে বন্ধ। আমরা ভয় পেয়ে যাই। আমরা ভয় পেয়ে আমরা সাথে সাথে কি করি, আমরা কি করব, তো ছাতাটি যেটা দরজার কোণে আমরা রেখেছিলাম সেই ছাতাটি দিয়ে আমরা তার ঠিক দরজার পাশে এরকম কাচের জানলা ছিল, সেটাতে আমরা পেটাতে থাকি যে যদি কাঁচ ভাঙতে পারি সেখান থেকে 10 মিটার দূরে দারোয়ান সাহেবের ঘর, অন্তত তাকে আমরা ডেকে আমরা হয়তো বার হতে পারবো, সে হয়তো বাইরে থেকে দরজাটা লক করে দিয়েছে। তো প্রথমবার যখন আমরা কাছে আঘাতটা হানি, সাথে সাথে আমরা শুনতে পাই যে 103 এবং 104 নম্বর রুমের ভেতরে প্রথম একটি পায়ের শব্দ, এবং পায়ের শব্দটিও স্বাভাবিক না, যেমন মনে হয় যে কেউ একটা নুপুর পরে প্রথমবার কেউ স্টেপ নিল। দ্বিতীয়বার মারি তো মনে হলো দ্বিতীয় শব্দ। আমরা আরো ভয় পেয়ে যাই, আমরা দরজা ধাক্কাতে চাই, দরজাতে আমরা লাঠি চর ঘুষি মারতে শুরু করি এবং সেই শব্দটি মনে হয় ধীরে 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 104 এবং 103 নম্বর রুম থেকে ধীরে ধীরে বার হয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে এসছে। আমরা ভয়ের ঠেলে দরজাটি যত আমাদের গায়ে জোর আছে সেটা দিয়ে আস্তে করে টেনে ধরলাম। জিয়াদুল দোয়া করতে শুরু করলো এবং আমি আমার ইষ্ট দেবের নাম নিতে শুরু করলাম। সেই মুহূর্তে আমরা দেখলাম দরজাটি হালকা হয়ে খুলে গেল, সেই মুহূর্তে আবার সেটি বন্ধ হয়ে গেল, যেন কিনা বাইরে। আমরা বুঝতে পারলাম যে দরজাটি বাইরে থেকে লক নয়। তো আমরা আরো জোরে আমরা চেঁচিয়ে ভগবানের নাম নিয়ে বা আল্লাহর নাম নিয়ে, জিয়াদুল আল্লাহর নাম নিয়ে আমরা আবার দরজাটি টেনে ধরলাম এবং যেই একটু ফাঁক হলো দরজাটি, তো আমরা সাথে সাথে জিয়াদুল পায়ে বুট পরেছিল, কারণ আমাদের কলেজে শুজ ম্যান্ডেটরি ছিল, তো সেই পাটা ফাঁসিয়ে দেয় এবং তারপরে আমরা কোন রকমের দরজাটা খুলে আমরা দৌড়ে দারোয়ান সাহেবের সামনে আসি। তো সেই মুহূর্তে আমাদের দারোয়ান সাহেব ধরেন এবং তিনি বলেন যে তোমরা ভেতরে কি করছিলে, এবং তিনি ভয় দেখান যে তিনি আমাদের হোস্টেলে ওয়ার্ডেনকে ডাকবেন এবং আমাদের অডিয়েন্সকে কমপ্লেন করবেন। তো যাই হোক, তাকে আমরা অনেক কাকুতি মুনিয়তে করি, তার পায়ে পর্যন্ত পড়ে যাই, তাকে 100 টাকা অফার করি। তো সে বলে যে তোমরা অত্যন্ত অন্যায় করেছো। তিনি বহু পুরনো লোক, এখানে যখন কিনা গার্লস হস্টেল ছিল সেই সময়কার লোক। তিনি বলেন যে 103 এবং 104 নম্বর রুমে, প্রথমে 104 নম্বর রুমে একটি মেয়ে, সে প্রেমে আঘাত ঘটিত কোনো ঘটনা হেতু সে আত্মহত্যা করে ফাঁস লাগিয়ে, এবং 103 নম্বর রুমে একটি মেয়ে সে ব্লেড দিয়ে হাত কেটে আত্মহত্যা করে। তারপর থেকে সেই ডরমে কেউ থাকতে পারে না, অর্থাৎ রাত্রিবেলা কোনো মেয়ে শুলে মাঝরাতে হঠাৎ করে সে চোখ খুলে দেখে যে তার সামনে কেউ তাকিয়ে আছে তার মুখের দিকে একদম মুখ এনে, এবং বা সে যদি বা কেউ রেজিস্ট করতে চাইলে তাকে ধাক্কা মেরে হয়তো খাটের থেকে ফেলে দেওয়া, এরকম ঘটনা ঘটতে থাকে। তো তারপরে কর্তৃপক্ষ যখন ডিসাইড করে যে এটিকে আর হস্টেল রাখা হবে না, এটিকে কলেজে রূপান্তরিত করা হবে, তখন সেখানে ক্লাসরুম শুরু হয়, বাট তাও স্বাভাবিকভাবে চলতে থাকে না। বিভিন্ন রকম অসুবিধা হতে থাকে, যেমন হঠাৎ করে এক জিনিস ওর ডেস্কে, ওর জিনিসের ডেস্কে, এই সমস্ত জিনিস থেকে শুরু করে তারপরে ধীরে 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 আঘাত আনতে শুরু করে। তো তারপরে ওরা কর্তৃপক্ষ ডিসাইড করে যে 103 এবং 104 নম্বর রুমটিকে বন্ধ করে রাখা হবে, তার জন্য হোম যজ্ঞ করে আত্মার শান্তি কামনা করে সেই রুমটিকে বন্ধ রাখা হয়। তো যাই হোক, এবার আমরা যখন খোলা হাওয়ায় বেরালাম, আমরা রিয়েলাইজ করলাম যে ছাতাটা ভেতরে রয়ে গেছে, আমরা আনতে ভুলে গেছি। বাট সেই সময় না আমার না জিয়াদুল কারোরই হিম্মত হলো না যে এই ছাতাটি নিয়ে আসবো। তো যাই হোক, আমরা যখন বেরিয়ে এলাম হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে, এবং ভালোই লাগছিল। এই অন্ধকার একটি ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা হয়েছে আমাদের। বাট আমরা সেটাকে লজিক্যালি আমরা এক্সপ্লেন করতে লাগলাম। যেমন আমি এক্সপ্লেন করলাম যে এটাই হয়তো দরজাটি আপনার খোলা বন্ধ হওয়ার জন্য হয়েছে, এবং যে দরজাটি হয়তো বাইরে থেকে বিকজ অফ সাম কাইন্ড অফ ভ্যাকিউম অর সামথিং, সেই দরজাটি হয়তো লেগে গেছিল, যার জন্য আমরা টেনে খুলে উঠতে পারছিলাম না। এবং থার্ডলি যে নুপুরের আওয়াজটি আমরা এক্সপ্লেন করলাম যে অনেক সময় হয় যে অনেক রকমের রডেন থাকে, যেমন আমরা যাকে বলি পর্কিউপাইন বা সোজারু, তারা যখন নিজেদের গা ঝাড়ে তো এরকম আওয়াজ হতে পারে। তো যাই হোক,
আমরা পিন্টুর কাছে গেলাম, পিন্টুকে জিয়াদুল দেখালো যে হাতে এই দড়িটি, এবং আমি দেখালাম সে প্রদীপটি। তো জিয়াদুল হ্যাড টু গেট কনভিন্সড, হি গিফটেড আস আর প্রাইজড সিগারেট অ্যান্ড উই ওয়েন্ট ব্যাক টু দ্য হস্টেল অ্যাগেন। তো হস্টেলে যাওয়ার পরে তো আমরা হাসি ঠাট্টা করছিলাম, এবং যা হয়েছে তার থেকে অনেক বেশি বাড়িয়ে বাড়িয়ে আমাদের জুনিয়র্স বা পিন্টুকে আমরা গল্পগুলো বলছিলাম। এরই ভেতরে আমাদের একজন জুনিয়র সে অবজার্ভ করে যে জিয়াদুলের কাঁধে একটি হাতের ছাপ, মানে যদি কেউ হাতটা সিঁদুরে মাখিয়ে যদি হাতটা রাখে টানার জন্য কাঁধের দিকে, তো সেরকম একটা ছাপ। তো সেটা দেখানোর সাথে সাথে জিয়াদুল অসম্ভব ভয় পেয়ে যায়, এবং জিয়াদুল বলে, আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে হয়তো সেই দরজা যখন আমরা টেনে খোলার চেষ্টা করছিলাম, হয়তো সেই সময় আমার হাত থেকে লেগে গেছে, অথচ আমার হাতে সেই মুহূর্তে কোনো সিঁদুরের কিছু নেই, কোনো সিঁদুর বা কিছু নেই, শুধু আঙ্গুলের মধ্যে ওই সিঁদুরটুকুনি লাগা আছে, যেটা কিনা আমি প্রদীপটা তোলার সময় লেগেছিল। এবং হাতের ছাপটি অস্বাভাবিক রকম, মানে একটি ছেলের হাতের ছাপ, একটি মেয়ের হাতের ছাপ, যেটা কিনা ছোট হয় হাতটি, সেরকম রকম। তো এরপরে যাই হোক, সেই ঘটনার আকস্মিকতায় হঠাৎ করে আমরা দেখি জিয়াদুলের যা দাঁতে দাঁত লেগে হি ওয়েন্ট ইনটু আ ফিট। তো তারপরে কোনো রকমে ওকে আর কি ঠিক করে রিকভার করার পরে আমরা ওয়ার্ডেনকেও তারপরে ভয় পাই, কারণ এই ইনসিডেন্টটা জানাজানি হলে উইল বি পেনালাইজড। সো কাইন্ড অফ জিয়াদুলকে কোনো রকম জল ছিটা দিয়ে কোনো রকম আমরা ঠিক করে ওর সামনে ওর শার্টটাকে জ্বালিয়ে দিই, যাতে কিনা ও একটুখানি মেন্টাল পিস পায়। বাট সেই রাতে জিয়াদুলের অসম্ভব জ্বর হয়, অস্বাভাবিক জ্বর, মানে আমাদের কাছে থার্মোমিটার বা কিছু ছিল না, বাট টেম্পারেচার ওয়াজ সোরিং হাই, ইট ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড 103 ডিগ্রি ফ্যারেনহাইট। সো এনিওয়ে, সেই রাতে কোন রকমের জিয়াদুলকে আমরা মাথায় জল ঢল দিয়ে আমরা কোন রকম ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা ডিসাইড করি অ্যারাউন্ড 4 o'clock ইন দ্য মর্নিং যে আমরা ঘুমাবো। তো আমি যখন শুতে যাই সেই সময় আমি একটি স্বপ্ন দেখি, এবং সেই স্বপ্ন হয়তো সেই আমি জীবনে হয়তো প্রথমবার সেই দেখলাম, যে আমি দেখি যে আমার কেউ আমাকে ডাকছে। আমি চোখ খুলে দেখি আমার চোখের সামনে একটি ফাঁসির রশি কোথা থেকে ঝুলছে, আমি অন্ধকারের ভেতরে তা আমি দেখতে পাইনি, এবং সেই ঘটনার এবং আমাকে কেউ ডাকছে, উঠে আয় উঠে আয় ঝুলে পড়। এবং তারপরে আমি জেগে উঠি, এবং জেগে উঠে আমি যেটা আরো ভয় পাই, আমি দেখি জিয়াদুল একভাবে আমার দিকে তাকিয়ে আছে। ওর মধ্যে কিছু একটা অস্বাভাবিকতা তো ছিলই। যাই হোক, পরদিন সকালবেলা আমি এবং পিন্টু দুজন মিলে, জিয়াদুলের জ্বর কিছুতেই কমছে না, তো আমরা ডিসাইড করলাম যে ওকে ওর বাড়িতে ছেড়ে আসবো, যেটা কিনা 4 ঘন্টার মতো লাগে বাই ট্রেন। তো আমি এবং পিন্টু মিলে জিয়াদুলকে ওর বাড়িতে ছেড়ে এবং আমরা ফিরে এলাম, এবং সেই দিন থেকে প্রতি রাতে সেই একই স্বপ্ন। এরম করে 2 রাত আরো কাটালাম। হঠাৎ করে 4th ডে একটু খবর পেলাম, পিন্টুর কাছ থেকে খবর পেলাম সকালবেলা ফোন, যে আমাদের মধ্যে জিয়াদুল আর নেই। তো এই ঘটনাটি শুনে আমার প্রথমে ধারণা হলো যে জ্বর বা হয়তো বৃষ্টিতে ভিজে, বাট সেরকম কিছু বৃষ্টি ছিল না। তো আমরা ছুটে যাই জিয়াদুলের বাসায়, জানতে পারি যে জিয়াদুল নিজের গলা টিপে আত্মহত্যা করেছে। তো ওখানে যারা লোকাল ডক্টরস ছিলেন বা যারা ওনাকে, কারণ ইট ওয়াজ নট আ ন্যাচারাল ডেথ, তো পোস্টমর্টম হয়, তো তারা দে কুডন্ট কাম আপ উইথ এনি পসিবল এক্সপ্লেনেশন আদার দ্যান দিস। এবং এটি অত্যন্ত অস্বাভাবিক শোনায়, কারণ একটি মানুষ কখনো নিজের গলা টিপে বা নিজের শ্বাস রোধ করে নিজেকে হত্যা করতে অসম্ভব ব্যাপার। তো এই ঘটনাটির পরে পিন্টু অসম্ভব ভয় পেয়ে যায়, এবং আজ পর্যন্ত ও আমাকে এড়িয়ে চলে। এবং এরপরে আমি এই ঘটনাটি নিয়ে না আমার মা বাবা কাউকে আমি এই ঘটনাটি নিয়ে কোনো আলোচনা করিনি। আলোচনা না করার পেছনে একমাত্র রিজন হচ্ছে আমার মা বাবা ভয় পেয়ে যাবেন। তো আমি আমার এক দাদা, তিনি সাইকিয়াট্রিস্ট, তাকে আমি মিথ্যে বলি যে আমার এক বন্ধুর জীবনে এরকম একটা ঘটনা ঘটে, এবং হি কেম আপ উইথ সামওয়াট convincing explanation that maybe because of some acute hallucination he felt that his hand ওর নিজের কন্ট্রোলে ছিল না, and finally he choked himself to death. বাট আজ পর্যন্ত আমার সাথে কনভিন্সিং লাগে না। এবং সব থেকে যেটা এর ভিতরে সব থেকে আজব বিষয়, সেটা হচ্ছে সেই আমি যেদিনকে লাস্ট আমি জিয়াদুলকে দেখেছিলাম, কারণ আমি যখন গেছিলাম ওর বাড়িতে, তারপরে একদিন পরে সেই রাতে ওখানেই ছিলাম, এবং একদিন পরে জিয়াদুলের সমস্ত কিছু আর কি লাস্ট রিচুয়ালস হয়। তারপর থেকে আমি অবজার্ভ করি, আমি যখনই একা থাকি বা একা বসে থাকি বা একা অফিসের কেবিনে বা যেখানে হোক, আই ফিল দ্যাট জিয়াদুল ইজ দেয়ার, হি স্টিয়ারিং অ্যাট মি। আমি অনেকবার প্রথমে আমি ভয় পেয়েছি, পরে আমি অবজার্ভ করেছি যে হি জাস্ট টেলস, একইভাবে ও বসে আছে, এবং আমি ওকে জিজ্ঞেস করলাম, আই ফেল্ট ইটস হ্যালুসিনেশন, আমি ওকে জিজ্ঞেস করলাম, ওর সাথে কথা বলার চেষ্টা করলাম, বাট কখনো আমাকে রিপ্লাই দেয়নি। এবং এই পার্টিকুলার ঘটনার পরে আমার আত্মীয় স্বজন বা জানাশোনার মধ্যে যখনই কারো ডেথ হয়েছে স্বাভাবিক কারণে,
তাদেরকে আমি দেখতে পাই, প্রথম 3 দিন আমি তাদের দেখতে পাই, এবং তারপরে সবকিছু আর আর আমি তাদের দেখি না। কিন্তু আজ পর্যন্ত আমি এখন এই গল্পটি বলছি, আমি একটু আগে জিয়াদুলকে দেখেছি। আমি প্রথমে অনেক আই ওয়াজ ইন আ ডিলেমা কি শ্যাল আই শেয়ার দিস ইনসিডেন্ট, বাট I decided, yes, I should go ahead with it. কারণ জিয়াদুল আমাকে কোনো ক্ষতি করে না, বা যেই সব আত্মাদের আমি দেখি তারা আমার কোনো ক্ষতি করে না, শুধু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। এবং আমি আজ পর্যন্ত আমি এখনো যে আমি স্বাভাবিক আছি না, আমি ধীরে 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 অস্বাভাবিকতার দিকে এগিয়ে চলেছি, আমি পাগল হতে চলেছি। আমি জানি না রাসেল ভাই, আমি কি হচ্ছে আমার সাথে, আমার জীবনের সাথে। বাট এখনো পর্যন্ত কোনো আত্মা আমার সাথে কিছু ক্ষতি করার চেষ্টা করেনি, বা আমার সাথে কোনো কথাবার্তা কিছু বলেনি। আমি চাইবো যে যদি ফোরাম থ্রু কারো যদি এরকমই অভিজ্ঞতা হয়ে থাকে, তারা এই অভিজ্ঞতা থেকে এক তো নিস্তার, আমি জানি না আমি চাই কিনা। আমি জিয়াদুলকে খুব বাসতাম, আমি ওকে দেখি আমি শান্তি পাই, আমি জানি ও আমার উপরে রেগে নেই। বাট আমি জানতে চাই যে আমি কি স্বাভাবিক, নাকি আমি ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে চলেছি। রাসেল ভাই, আপনি যদি এই ঘটনাটি শেয়ার করেন তো আমি জানি না আমার ভালো হয়তো লাগবে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি আই উইল গেট সাম আনসার্স টু মাই কোয়েরিজ। কি আমি কোথায় অবস্থিত এই মৃত এবং জীবন্তের মাঝখানে যারা আটকে থাকে, তাদেরকে আমি কেন দেখতে পাই, বা তারা আমার কাছে কি এক্সপেক্ট করে, বা আমি আদৌ স্বাভাবিক? তো এই উত্তরগুলো আমি জানতে চাই রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ এই ফোরামটি উঠিয়ে রাখার জন্য, বা এই ফোরামটিকে এরকম ভাবে জাগ্রত রাখার জন্য। এবং আমার সাথে আরো অনেক অভিজ্ঞতা ঘটে রাসেল ভাই, এরপরে আমি অবশ্যই আপনার সাথে শেয়ার করব, এবং আপনার এই রেকর্ডের আমি অবশ্যই শুনবো। থ্যাংকস আ লট টু অল দ্য লিসনার্স, রাসেল ভাই। Radio 14, 88 point.